আসসালামু আলাইকুম। যে সকল বন্ধুরা যুক্ত হয়েছি তারা একটু কাইন্ডলি জানাই যে আমাকে স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথাও স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। ওয়ালাইকুম আসসালাম পরশ পাথর। হ্যাঁ, ইমরান খান বলছে ক্লিয়ার। তো আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিচ্ছি। এখানে হচ্ছে আমরা বেশি সময় পড়বো না, আধা ঘন্টা পড়বো হয়তো। আচ্ছা, মনিরুল ইসলাম, ধন্যবাদ মনিরুলকে। আচ্ছা, আমরা পড়বো প্রথমে শব্দ প্রকরণ। কি পড়বো আজকে? শব্দ প্রকরণ। প্রকরণ মানে কি জানেন? প্রকরণ মানে শব্দ প্রকরণ। হ্যাঁ সুরায়া, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মনসুরা, ওয়ালাইকুম আসসালাম। তো শব্দ প্রকরণ, প্রকরণ শব্দটার অর্থ আপনারা একটু বলে দেন। কারো জানা থাকলে প্রকরণ শব্দটার অর্থ একটু বলে দেন, ঠিক আছে? প্রকরণ শব্দের অর্থটা একটু বলে দেন। তো দেখেন, শব্দর আমরা প্রকরণ করতে পারি আমরা তিনটা বেসিসের উপর ভিত্তি করে। একটা হচ্ছে তার গঠনের উপর বেসিস করে, গঠন। প্রথম যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে গঠন। দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে আমরা করব, দ্বিতীয় আর একটা ক্রাইটেরিয়া আমরা নিব এখানে। প্রথমে হচ্ছে গঠনের বেসিসে করতে পারি আমরা, হচ্ছে তার অর্থের উপর ভিত্তি করে করতে পারি, অর্থের ভিত্তিতে, অর্থের ভিত্তিতে, অর্থের ভিত্তিতে করতে পারি। আর আরেকটা হচ্ছে আমরা উৎসমূলক প্রকারভেদ করতে পারি। উৎস, উৎস মানে আমরা পাই কোথা থেকে, ঠিক আছে? তো উৎসমূলক প্রকারভেদ করতে পারি। তো শব্দের প্রকারভেদ করতে পারি। দেখুন, মনে করেন আমি মানুষের প্রকারভেদ করব। মানুষের শিক্ষার বেসিসে আপনি প্রকারভেদ করতে পারেন, যে একজন শিক্ষিত, একজন অশিক্ষিত বা আধা শিক্ষিত, এরকম করে আপনি মানুষের প্রকারভেদ করতে পারেন। সে আপনি তার সে দেশি নাকি বিদেশি, তার দেশের ভিত্তিতে করতে পারেন, তার ধর্মের ভিত্তিতে করতে পারেন, সে বৌদ্ধ খ্রিস্টান মুসলিম নাকি কি, এরকম করতে পারেন, ঠিক আছে? আপনি নারী পুরুষ ভেদে আর কি পার্থক্য করতে পারেন, যে বলতে পারেন যে সে ছেলে, হ্যাঁ, বা সে মেয়ে, এভাবেও আপনি প্রকারভেদ করতে পারেন, তাই না? তো দেখেন, আমরা মানুষের যেহেতু বিভিন্ন ভাবে যেমন প্রকারভেদ করতে পারি, একইভাবে আমরা বাংলা ভাষায় যে শব্দগুলো ব্যবহার করি সেই শব্দগুলোরও আমরা প্রকরণ বা প্রকারভেদ করতে পারি। এবং এটাকেই বলছে কি, আমাদের শব্দ প্রকরণ বলছে। এটাকে আমাদের কি বলছে? শব্দ প্রকরণ বলছে, ঠিক আছে? তো শব্দ প্রকরণ তেমন কিছু না। শব্দ প্রকরণ হচ্ছে আমরা শব্দের যে প্রকারভেদটা করব সেটাই শব্দের প্রকরণ। আচ্ছা, দেখি আমাদের কি বলছে, স্পষ্ট ক্লিয়ার। সেঙ্গওয়াত মারাক বলছে হ্যাঁ। নূর আফিয়া, নূর আনি, সুমন, হ্যাঁ। ফাতেমা, সেঙ্গওয়াত মারাক, হ্যাঁ ধন্যবাদ। মনসুরা, হ্যাঁ। প্রকরণ মানে প্রকারভেদ। প্রকরণ মানে কি? প্রকারভেদ। তো শব্দের প্রকার, শব্দের প্রকার আমরা কয়টা বেসিসে করতে পারি বলেন? আপনারাই বলেন। এখন গঠনের বেসিসে, গঠনগত ভাবে আমরা, আপনারা ইসেও দেখেছেন, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, এগুলো আপনারা দেখেছেন না? তো গঠনের ভিত্তিতে আমরা শব্দকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের কি বলেন তো? একটা হচ্ছে আমাদের মৌলিক শব্দ, এবং আর একটা হচ্ছে কি শব্দ বলেন? যৌগিক শব্দ। তো গঠনের ভিত্তিতে আমরা শব্দকে দুইটা ভাগে ভাগ করতে পারি, মৌলিক শব্দ এবং যৌগিক শব্দ। ঠিক আছে কি ঠিক নাই? মৌলিক শব্দ বা যৌগিকটাও বলা যায়। যৌগিকের আবার যৌগিক আমরা এখানে একটা প্রকারভেদ পাবো, তো তাই এটা যৌগিক না বলে আপনারা এটা সাধিতও বলতে পারেন। যেটা সাধিত সেটাই যৌগিক। সাধিত মানে কোনো একটা কাজ করে তাকে সাধন করে পাওয়া গেছে, কোন একটা মূল থেকে তাকে পাওয়া গেছে, ঠিক আছে? তো এখানে আপনি মৌলিকও বলতে, মানে যৌগিকও বলতে পারতেন, সেটার আর একটা নামই আর কি যৌগিক, এরকম বলতে পারেন। তবে এখানে একটা যৌগিক আছে তাই এটার সাথে কলিশন হবে, আপনারা সাধিতটাই মনে রাখেন। উৎসগত ভাবে আপনারা বলতে পারেন তৎসম বা সংস্কৃত। কি বলতে পারেন? তৎসম বা সংস্কৃত। আপনারা প্রথমে বলতে পারেন যে তৎসম শব্দ, তারপরে কি বলতে পারেন বলেন? তৎসম শব্দ, তারপরে অর্ধ তৎসম বলতে পারেন, যেটা তৎসম সেটাই সংস্কৃত। আর একটা বলতে পারেন যে অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দ একটা আছে, অর্ধ তৎসম শব্দ আছে। ঠিক আছে। তারপরে আরো আছে আমাদের তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ আছে, আমাদের দেশি শব্দ আছে, নিজস্ব শব্দ আছে দেশি, এবং আমাদের আছে আর একটা কি বলেন, ও তদ্ভবের আর একটা নাম কি বললাম? খাঁটি বাংলা শব্দ, ঠিক আছে? খাঁটি বাংলা শব্দ, আর একটা আছে দেশি, এবং লাস্ট ওয়ান আছে বিদেশি শব্দ। বিদেশি শব্দ লাস্ট কি আছে আমাদের? বিদেশি শব্দ। অর্থের ভিত্তিতে আপনারা যৌগিক, রূঢ় এবং
যোগ রুরো, এই প্রকারটা আপনারা করতে পারেন। যৌগিক শব্দ রুরো বা রুরি শব্দ একটা বলতে পারেন, এখানে যৌগিক শব্দ যৌগিক, আর একটা কি বলতে পারেন, তো যৌগিক এখানে সাধিতকে যদি আমরা যৌগিক বলি তাহলে একটু কলিশন হয়ে যাবে, আপনারা এটা সাধিতই মনে রাখবেন। কোন একটা সমাসের সমাসের প্রক্রিয়ায় সেটা সাধন করা যেতে পারে, সেটা সন্ধির প্রক্রিয়ায় হতে পারে, উপসর্গের প্রক্রিয়ায় হতে পারে। যাই হোক, এই ব্যাপারে আমরা পরে কথা বলছি, এখন আপাতত সেই ব্যাপারটা বলছি না। যৌগিক শব্দ এবং দ্বিতীয় আর একটা কি বললাম, রুরো বা রুরি শব্দ, যেটা রুরো সেটাই রুরি, রুরো বা রুরি শব্দ। এবং তারপরে কি আছে আর একটা বলেন, যোগ রুরো শব্দ। আর একটা কি আছে আমাদের, যোগ রুরো শব্দ আছে। তা আপনাকে আমি বললাম, আমি একটা প্রশ্ন করেছিলাম এগুলো লেখার আগে, যে শব্দকে আমরা কয়টা জিনিসের উপর ভিত্তি করে প্রকারভেদ করতে পারি এবং কয়টা জিনিস থেকে আমাদের প্রকার, হ্যাঁ অলরেডি উত্তর পেয়েছি আমি, হ্যাঁ অলরেডি উত্তর কে দিয়েছে, অলরেডি হাসানুজ্জামান উত্তর দিয়েছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি ভালো আছি হাবিবুর রহমান, আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। তো দেখেন আমরা শব্দের প্রকারভেদটা করতে পারি কয়টা বেসিসের উপর ভিত্তি করে, তিনটা জিনিসের উপর, মানে বেসিসের উপর ভিত্তি করে। একজন আমাদের দিয়েছে, কে যেন উত্তরটা দিয়েছে, হাসানুজ্জামান উত্তরটা দিয়েছে। হ্যাঁ, শব্দকে আমরা তিনটা প্রকারে আমরা কি করতে পারি, মানে তিনটা জিনিসের উপর ভিত্তি করে আমরা শব্দকে প্রকার করতে পারি, শব্দের প্রকারটা করতে পারি। এই গঠনগত প্রকারটা পড়বো আর অর্থের ভিত্তিতে আমরা প্রকারভেদটা পড়বো। আগে যেটা পড়বো না সেই ব্যাপারে আমরা বলে নিই। আমাদের দেখেন যে বাংলা ভাষার শব্দগুলো আমরা, আমি আপনি যে ভাষায় কথা বলি সেটা হচ্ছে বাংলা ভাষা, ঠিক আছে? তো বাংলা ভাষা আমরা পেয়েছি কোথায়? আপনি মনে করেন আজকে পানি খেয়েছেন, সেই পানিটা আপনি কি, আপনাকে হয়তো দিয়ে গেছে বাসায়, সেটা খেয়েছেন। টিউবওয়েলের পানি খেতে পারেন, নদী পুকুরের পানি ফুটিয়ে খেতে পারেন। তো পানি দেখেন, পানি পাওয়ার উৎস কিন্তু আপনি বাইরে গেছেন, কোনো একটা রেস্টুরেন্টে খেয়েছেন, সেখানে হয়তো আপনি পানির বোতল কিনে খেয়েছেন, হতে পারে না? তো পানি আপনি বিভিন্ন জায়গা থেকে পেতে পারেন। সিমিলারলি আমরা আমাদের বাংলা ভাষার শব্দগুলো কিন্তু বিভিন্ন উৎস থেকে পেয়েছি। আমাদের এই যে দেশি শব্দ মাত্র 2%, দেশি শব্দ মাত্র কয় পার্সেন্ট? 2%। তাহলে বিদেশি বাকি বাকি 98%? না, বিদেশি হচ্ছে আমাদের কত পার্সেন্ট? বিদেশি হচ্ছে আমাদের 8%। এই দুইটা মিলে 10, 8%। আর এখানে হচ্ছে আমরা এই যে যেটা পাবো অর্ধ তৎসম, সেটা মাত্র 5%, ঠিক আছে? 5%, ঠিক আছে? দেশি শব্দ 2%। তদ্ভব শব্দ, এটাতেই আমরা সবচেয়ে বেশি কথা বলি। এই তদ্ভব শব্দ হচ্ছে আমাদের 60%। কত পার্সেন্ট? 60%। তাহলে আপনাদের কাছে এখন প্রশ্ন, জাতির বিবেকের কাছে প্রশ্ন, আমাদের তৎসম শব্দ কত পার্সেন্ট? একটু কমেন্ট করে জানান, তৎসম শব্দ কত পার্সেন্ট? তৎসম শব্দ কত পার্সেন্ট? এখানে 60, এখানে 5, এখানে 2, এখানে 8, তাহলে এটা কত পার্সেন্ট হলো বলেন? এটা কত পার্সেন্ট হলো দেখি, সবার আগে কে উত্তর করতে পারি? হ্যাঁ পবিত্র রানী, হ্যাঁ আদাব পবিত্র রানী। দেখি আমরা ওইটা কত পার্সেন্ট বলি। 7 তো অঙ্ক করাইছে, এবার অঙ্ক করে বিয়োগ করেন, অঙ্ক করে টরে বের করেন দেখি কে কে আছে। আমাদের রফিকুল সুমন আছে, আর কে কে আছে? ইমরান খান আছে, হ্যাঁ ইমরান খান মনে হয় সবার আগে উত্তর দিয়ে দিল। সবাই কি ইমরান খানের সাথে একমত? সবাই ইমরান খানের সাথে একমত নাকি দ্বিমত আছে কারো? হ্যাঁ হাসানুজ্জামান 25%। তো 25%, এই যে এগুলো আমরা কোন কোন জায়গা থেকে পেয়েছি? আমাদের শব্দটা তৎসম বা সংস্কৃত ভাষা থেকে এসেছে। আমরা ওই যে ভাষা রীতি পড়ছিলাম, তৎসম বা সংস্কৃত কি শব্দ বেশি থাকে কোথায়? সাধু ভাষায়, ঠিক আছে? আমাদের বাংলা ভাষাতেও আমরা কথা বলি যে ভাষায়, সেখানেও আমরা 25% শব্দ ইউজ করি। অর্ধ তৎসম শব্দ দেখেন 5% শব্দ আছে আমাদের, ঠিক আছে, যেগুলো একটু বিকৃত ভাবে ব্যবহার হবে, এগুলো আমরা পড়বো। আর তদ্ভব শব্দ যেগুলো হচ্ছে তৎসম, তৎসম থেকে অর্ধ তৎসমের মাধ্যমে সেগুলো আমাদের খাঁটি বাংলা হয়েছে। যেমন মনে করেন আমি হস্ত বললাম, হস্ত, হস্ত হচ্ছে তৎসম, ঠিক আছে? আর হাত হচ্ছে কি? হাত হচ্ছে তদ্ভব বা খাঁটি বাংলা, হাত হচ্ছে তদ্ভব। এত নিচে লিখলে কি দেখা যাবে? নিচে লিখলে হ্যাঁ একটু দেখা যাচ্ছে। আর এখানে হচ্ছে হস্ত বাদে এখানে আরেকটা হতে পারে হত্থ, এই যে হত্থ, এটা হতে পারে আপনার কি অর্ধ তৎসম বা প্রাকৃত, এরকম বলবো। এগুলোর ব্যাপারে আমরা ডিটেলস জানবো, আমরা কোথা থেকে পেয়েছি এগুলো আমরা আজকে জানবো না, আমরা নেক্সট দিন জানবো। তো আমরা জানলাম যে আমরা বাংলা ভাষার শব্দগুলো আমরা কোথা থেকে পেয়েছি, ঠিক আছে? আমরা আমাদের সোর্স কি, এই সোর্স অনুযায়ী আমরা কি করতে পারি, আমরা এই 5টা ক্লাসে আমরা ভাগ করতে পারি। বিদেশি শব্দেরও আবার আমাদের অনেক পেইন নিতে হবে, কারণ বিদেশি শব্দ হচ্ছে আমরা যখন পড়বো তখন দেখবো পর্তুগিজ শব্দ পাবো আমরা, ফরাসি শব্দ পাবো, ঠিক আছে? আমরা বিভিন্ন শব্দ পাবো, আমরা হিন্দি শব্দ পাবো, আরবি শব্দ পাবো, ফার্সি শব্দ পাবো, চীনা শব্দ পাবো, ঠিক আছে? বিদেশি শব্দেরও অনেক ক্লাস আছে, সেগুলো আমরা পড়বো পরে। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে গঠনগতভাবে যে প্রকারভেদটা আর অর্থের ভিত্তিতে যে প্রকারভেদটা, ঠিক আছে? তো মৌলিক
হ্যাঁ, আরে ভাই আপনারা অঙ্কে পড়েন না, মৌলিক শব্দ, মৌলিক মানে সংখ্যা, আর যৌগিক সংখ্যা। তো মৌলিক মানেই তো বুঝছেন, মৌলিক রং মানে যে রংকে বিশ্লেষণ করলে আর আপনি অন্য কোনো রং পান না, বরং সেই রংগুলো মিশিয়ে আপনি অন্য রং বানাতে পারেন। তো মৌলিক শব্দও সিমিলার আমরা কথা বলবো, যেই শব্দকে বিশ্লেষণ করে সেটার সম্পৃক্ত, সেই শব্দটা সম্পৃক্ত আর নতুন কোনো অর্থবোধক শব্দ পাবো না, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা মৌলিক শব্দ বলবো। যেমন আমি একটা শব্দ লিখছি মনে করেন, তো মৌলিক শব্দ যে শব্দটাকে আপনি দেখেন গঠনগত যে প্রকারভেদটা বলছে সেটা আমরা একটু দেখবো। যে গঠনগত প্রকারভেদ মানে হচ্ছে মনে করেন আপনি ওকে ভেঙে আর আপনি নতুন কোনো শব্দ পাবেন না, নতুন কোনো শব্দ পেলেও সেটার সাথে সঙ্গতিপূর্ণ কিছু হবে না। আকাশ, আকাশ একটা মৌলিক শব্দ। কেন আকাশ মৌলিক শব্দ? কারণ এই আকাশ শব্দটাকে যদি আপনি ভাঙেন, আকাশ শব্দটাকে যদি ভাঙেন, হ্যাঁ আমাদের আর কে কে উত্তর করছে, মনসুরা উত্তর করছে, মারিয়া, হ্যাঁ তাবাসসুম, পবিত্র রানী, হ্যাঁ আমাদের হাবিবুর রহমান উত্তর করেছে, আরো কে, রুবেল আমিন বাবু, রফিকুল ইসলাম সুমন, সাইমা বিনতে লুবাবা, আর একটা আছে আমাদের শামিম রেজা সেঙ্গুয়াত মারাক, হ্যাঁ সবাই উত্তর করছে, আতিক হাসান, না 20% না আতিক, 25%, অধরা শেখ, হ্যাঁ। এক্সাম ইসে নিব শুক্রবার, শুক্রবার মিন্স কালকে নিব একটা এক্সাম, ঠিক আছে। যাই হোক, এখানে দেখেন আকাশ, আপনাদের ওই ক্লাস শেষে এক্সামের অ্যানাউন্সমেন্ট দিব। আমি বললাম মৌলিক শব্দ হচ্ছে সেই শব্দটা, যে শব্দটাকে ভেঙে আপনি আর অন্য কোনো নতুন শব্দ পাবেন না, সেটা সম্পর্কিত। আপনি বলবেন তো আপনি একটা মগা, এই যে দেখেন আমি নতুন একটা শব্দটা পেলাম, কাশ, কাশ ফুল, এটা একটা নতুন শব্দ হয়, কিন্তু এই কাশ আর আকাশ এই দুটার সাথে কি কোনো রিলেশন আছে? রিলেশন নাই। তাহলে আকাশ একটা মৌলিক শব্দ, আকাশ একটা মৌলিক শব্দ। হ্যাঁ, আপনি বললেন, হ্যাঁ আপনি বললেন মনে করেন ভাই, ভাই একটা মৌলিক শব্দ, কারণ ভাইকে আপনি ভেঙে টেঙে আর অন্য কোনো এটার সাথে সম্পৃক্ত আর অন্য কোনো শব্দ পাবেন না, ঠিক আছে। মানে এই ভাই শব্দটার সাথে রিলেটেড আর অন্য কোনো শব্দ আপনি এটাকে ভেঙে বের করতে পারবেন না। যেমন মনে করেন আমি আপনাকে বললাম, এটা পরীক্ষাতে আসে, গোলাপ, গোলাপ একটা মৌলিক শব্দ, এটা সাধিত শব্দ না। তো গোলাপ একটা মৌলিক শব্দ, এখন দেখেন মনে করেন গোলাপ একটা মৌলিক শব্দ, গোলাপ মৌলিক শব্দ, আপনি এটাকে ভেঙে আর নতুন কোনো শব্দ আপনি পাবেন না। দেখেন আপনি এখানে গোলা শব্দটা পেতে পারেন, গোলা, আপনি আমাকে বলতে পারেন ভাই এখানে গোল শব্দটাও তো পাওয়া যায়, কিন্তু গোলা বা গোল এই শব্দগুলোর অর্থ আছে, গোলা তো নয়, সে তো আগুনেরই গোলা রে, হ্যাঁ তো গোলা শব্দ বা গোল শব্দ এগুলোর অর্থ আছে। কিন্তু কথা হচ্ছে এই গোলা বা গোল এটা কি গোলাপ শব্দটার সাথে রিলেটেড? কোনো রিলেশন আছে? নেই। তাহলে আমরা মৌলিক শব্দের সংজ্ঞায় সেটা শিখবো যে যেই শব্দটাকে আমরা ভেঙে বিশ্লেষণ করে সেটার সম্পৃক্ত আর অন্য কোনো কি শব্দ আমরা পাবো না, সেটাই হচ্ছে আমাদের মৌলিক শব্দ, যাকে ভেঙে আর অন্য ক্ষুদ্র কোনো শব্দে কি করা যাবে না, ভাগ করা যাবে না, বা আর বিশ্লেষণ করা যাবে না, বিশ্লেষণ করে কোনো ছোট শব্দ বানানো যাবে না, আর সেই শব্দটা কি সেটা সম্পৃক্ত হতে হবে। হ্যাঁ, তাহলে সেটা আমরা বলতে পারবো যে সেটা কি মৌলিক শব্দ না। আমরা শব্দ পেতে পারি, এই যে গোলাপ থেকে আমরা দেখলাম, গোলাপ থেকে আমরা কি পেলাম, নতুন একটা শব্দ তো পেলাম, গোল বা কি এই যে গোলা, এই শব্দগুলো আমরা পেলাম, কিন্তু সেই শব্দটা তো কি গোলাপের সাথে কি না কোনো রিলেশন রাখে না, তাই সেটাকে আমরা কি মৌলিক শব্দ বলতে পারবো না, ঠিক আছে। সেটাকে আমরা লাল গোলাপ তিল না খেয়ে, যে আমাদের আমাদের বলছে দেখেন, আমাদের কি বলছে লাল, হ্যাঁ আমাদের আফসানা বলছে লাল, হ্যাঁ লাল শব্দটাও মৌলিক শব্দ। লাল শব্দটা দেখেন, লালকে কি আপনি ভেঙে অন্য কোনো শব্দ পাবেন? উনি আর একটা কি কি শব্দ বলছে জানো, ওগুলোকে আপনারা একটু ভেঙে দেখেন। হাত, এই যে হাত শব্দটা মনে করেন আপনি হা, হা তো একটা অব্যয়, কিন্তু হা, হ্যাঁ যেটা হ্যাঁ, সেই হ্যাঁ এর সাথে এই হাতের কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই। আমাদের বলছে জয় বলছে মা, হ্যাঁ কলম, হ্যাঁ এই যে দেখেন আমাদের কে যেন লিখেছে, জেরিন বলছে কলম, খুবই ভালো জেরিন, কলম। তো আপনি আমাকে বলবেন যে ভাই আপনি তো একটা পাগল ভাই, আপনি বললেন আর নতুন কোনো শব্দ বানানো যায় না, বানানো তো যায়, এই যে কল বানানো যায়, কল, হ্যাঁ কল তো একটা নতুন শব্দ, আপনি আমাকে তা বলবেন, কিন্তু কলের সাথে কলমের তো কোনো মিল নাই, বুঝছেন না। হ্যাঁ, হ্যাঁ পান, হ্যাঁ ধন্যবাদ, গোলাপ, হ্যাঁ ভাত, হ্যাঁ খুবই ভালো, এটা সবাই পাচ্ছি আমরা। হ্যাঁ লাবণী, অধরা, আফসানা, রাইহান চৌধুরী, মেঘবালিকা, হ্যাঁ শেখ হাবি, কি হাবিবাতুল্লাহ, লাবণী, হ্যাঁ। রোজার ভিতর ক্লাস কয়টায় রাখবো আপনারা একটু মতামত দেন। হ্যাঁ লাবণী বলছে, হ্যাঁ আচ্ছা আপনারা আপনারা বলেন আপনাদের কখন ভালো হয়। আমাদের মনে হয় রাত্রে তো অনেকের ঝামেলা হয়ে যাবে এই সময়ে ক্লাস করতে, নাকি এই সময়ে ক্লাস করতে একটু ঝামেলা হয়ে যাবে না? ঝামেলা হয়ে গেলে তো হবে না। হ্যাঁ, পা নাক কান কালো, হ্যাঁ খুবই ভালো, হ্যাঁ। বই, হ্যাঁ এই তো স্যার। মৌলিক শব্দটা আবার বুঝান। তাসলিমা আপনি কখন আসছেন ক্লাসে সেটা বলেন।
তাসলিমা, আমাদের তাসলিমা কি মাত্র আসছে নাকি কখন আসছে আগে সেটা বলেন। আবার বুঝাতে গেলে আজকে আর ক্লাস শেষ হবে না, ঠিক আছে? যাই হোক, মৌলিক শব্দ যেই শব্দটাকে আপনি যদি ভাঙেন, এটা আমাদের আর একটাই বুঝাবো। আমাদের এক ভাই বলছে কলম, মনে করেন এই কলম শব্দটা মৌলিক শব্দ সেই শব্দটা যেই শব্দটা প্রকৃতি প্রত্যয় থেকে আসেনি, যেই শব্দটা সন্ধি থেকে আসেনি, যেই শব্দটার সমাসও হয় না, ঠিক আছে, যেই শব্দটার উপসর্গ বিশ্লেষণ করা যায় না, সেই শব্দটা হচ্ছে মৌলিক শব্দ। আর কি এভাবে বলতে পারবেন, যেই শব্দকে ভেঙে সেটার সাথে সম্পৃক্ত আর অন্য কোনো কি শব্দ গঠন করা যায় না, সেটাকে আমরা মৌলিক শব্দ বলবো। এখানে কলম শব্দটা দেখেন, আমি বললাম কল, একটা ভেঙে একটা নতুন শব্দ করা গেল। হ্যাঁ, ভাই, ভাই শব্দকে ভাঙেন ভা, রস্যই, এগুলোর কোনো অর্থ আছে? অর্থ নাই, ঠিক আছে? বা অর্থ থাকলেও, এই যে কল শব্দটার তো অর্থ অর্থ আছে, কিন্তু কল শব্দটার অর্থ থাকলেও এই কলমের সাথে তো কল শব্দের কোনো কি নাই, সম্পৃক্ততা নাই। কোথায় কল আর কোথায় কলম, তাই না? তো যেটার সাথে কোনো কি নাই, যেটার সাথে মানে যেই শব্দটাকে আপনি ভেঙে কি করতে পারবেন না, আর অন্য কোনো শব্দ তৈরি করতে পারবেন না, সেটাকেই হচ্ছে আপনার কি বলবেন, মৌলিক শব্দ বলবেন। সেটা শব্দ তো তৈরি করতে পারবেন, কিন্তু সেটার সাথে রিলেটেড বা সেটার সাথে সম্পৃক্ত কোনো শব্দ তৈরি করতে পারবেন না। রোজায় দিনে নিলে ভালো হয়। আচ্ছা, রাইহান চৌধুরী, এই সময় তারাবি পড়বো, হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা, সকাল 11টার দিকে নিতে পারলেও ভালো হয়। আলী জয় বলছে রাত 10টার। আর আলী জয় কি রাত 10টা না সকাল 10টা? রমজানে রাত 10টায় হলে ভালো হয়। সবাই কি তার মতো 10টায় বলছেন? সবাই যেটা বলবেন সেটাই হবে, হ্যাঁ, সবাই যেটা বলবেন সেটাই হবে। আচ্ছা, এখন সাধিত শব্দ। সাধিত শব্দ মনে করেন, সাধিত শব্দ হচ্ছে যেই শব্দগুলোর, আপনি তো সন্ধি শিখেছেন এই এ যাবৎ পর্যন্ত, সন্ধির অনেক শব্দ পড়েছেন, আপনি সমাস পড়েছেন, ঠিক আছে, আপনি প্রকৃতি প্রত্যয় পড়েছেন, ঠিক আছে, আপনি উপসর্গ অনুসর্গ পড়েছেন, আপনি উপসর্গ পড়েছেন আর কি, উপসর্গ পড়েছেন। এই যে কোনো একটা প্রক্রিয়ার মধ্যে যেই শব্দগুলো আছে, সেই সবগুলো শব্দ সাধিত শব্দ। বিদ্যালয় শব্দটার আপনি সমাস শিখেছেন, তো বিদ্যালয় কোনোদিন মৌলিক শব্দ হতে পারবে? বিদ্যালয় একটা সাধিত শব্দ, কারণ একে ভেঙে আমরা বিদ্যা পাই, একে ভেঙে আমরা আলয় পাই, ঠিক আছে, একে ভেঙে আমরা বিদ্যাও পেলাম, একে আমরা আলয়ও পেলাম, ঠিক আছে, ঠিক আছে। তো দেখেন, বিদ্যা এবং আলয়, বিদ্যার আলয়, বিদ্যা শব্দটা কিন্তু বিদ্যালয়ের সাথে রিলেটেড, আলয় শব্দটাও কিন্তু আলয়ের সাথে রিলেটেড। আপনাকে অত রিলেশন খোঁজার দরকার নাই, আপনি মনে রাখবেন বিদ্যালয় শব্দটা তো কি সন্ধি, বিদ্যালয় শব্দটা সন্ধি হয়, ডেফিনেটলি বিদ্যালয় শব্দটা সাধিত শব্দ, ঠিক আছে। সমাস নিয়ে আপনারা বলেন, সমাসের কি উদাহরণ মানে শেষ আছে? বাবা মা, হ্যাঁ, আপনি এই যে ভাই, ভাই শব্দটা পড়লেন মৌলিক শব্দ, কিন্তু আপনাকে একসাথে বলে দিচ্ছে যে ভাই বোন। হ্যাঁ, ভাই বোন একটা দ্বন্দ্ব সমাস, আপনারা জানেন। তো ভাই বোন এটা কিন্তু একটা শব্দ, এই যে হাইফেন দাও মানে এটা দুইটা শব্দ না, সমাস হওয়ার পর সেটা এক পদীকরণ হয়ে যায়। এখানে মাঝখানে অনেক সময় হাইফেন থাকতেও পারে, নাও থাকতে পারে দ্বন্দ্ব সমাসে। হ্যাঁ, পড়ালেখা, মাঝখানে হাইফেন নাই, পড়ালেখা, হ্যাঁ মনে করেন মাঝখানে হাইফেন নাই। বা দম্পতি, দম্পতি, ঠিক আছে, দম্পতিকে আপনি ভেঙে স্বামী স্ত্রী পাবেন, জায়া ও পতি। এই যে সমাসের মাধ্যমে, প্রকৃতি প্রত্যয়ের মাধ্যমে আপনি যেই শব্দগুলো পাবেন, ঠিক আছে, সেগুলো, এই যে আমি আপনি হচ্ছে মানব, আমরা মানব, মানব শব্দটার প্রকৃতি প্রত্যয় হয়, তাই না? হ্যাঁ, এই যে নীলিমা শব্দের প্রকৃতি প্রত্যয় হয়। তাহলে এগুলো কি বলবেন আপনি, বলেন? যেই শব্দগুলোর আপনি প্রকৃতি প্রত্যয় করতে পারবেন, সেই শব্দগুলো কি বলেন? সেই শব্দগুলো হচ্ছে কি হবে না, মৌলিক শব্দ হবে না, সেগুলো সাধিত শব্দ হবে। যেই শব্দগুলো সন্ধি করতে পারবেন, সমাস করতে পারবেন, উপসর্গ আছে, উপসর্গ মনে করেন আমি এরকম বললাম যে হার, হার শব্দটার সাথে প্রহার যুক্ত হতে পারে, ঠিক আছে, হার শব্দটার সাথে আহার যুক্ত হতে পারে, ঠিক আছে, এরকম উপসর্গের যোগে কিছু আপনি শব্দ যেগুলো পাবেন, সেই শব্দগুলো কি হবে না, সকালে নিলে ভালো হয়। লুবাবা, হ্যাঁ স্যার, সকালে ভালো হয়। রোজায় দিনে ক্লাস নিলে ভালো হয়, ফেরদৌসী একটা রাতে। সবাইকে আসলে একসাথে খুশি করা যাবে না, বুঝছেন? সবাইকে একসাথে সাধিত শব্দের প্রত্যেকে একটা একটা করে উদাহরণ দিই, এবং সেটা কোন প্রসেসে এসেছে সেটা একটু বলি। সাধিত শব্দের প্রত্যেকে একটা একটা করে উদাহরণ দিব, এবং সেটা কোন প্রসেসে এসেছে সেটাও একটু বলার চেষ্টা করব, ঠিক আছে? সাধিত শব্দের একটু উদাহরণ দিই, হ্যাঁ। প্রপরায়, যে আমাদের সংস্কৃত উপসর্গ আছে না, মনে করেন আমি জয়, জয়, এই যে পরাজয় শব্দটা এখানে লিখলেন, নিচে লিখলেন, হ্যাঁ দেখা যাবে। মনে করেন আমি পরাজয় শব্দটা লিখলাম, পরাজয়, পরাজয়, এই যে পরা উপসর্গ, ঠিক আছে। আর এই পরাজয় আর জয় দুটার মধ্যে কিন্তু একটা রিলেশন আছে, ঠিক আছে না? রিলেশন আছে কি নাই? তো আপনারা এটার 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 একটা একটা করে উদাহরণ দেন, প্রকৃতি প্রত্যয়ের একটা উদাহরণ দেন কেউ। হ্যাঁ, কি বলছে, অপহার হতে পারে স্যার? কি কি অপহার হতে পারে?
অপহার বলছেন নাকি উপহার বলছেন? হ্যাঁ, জলদ। জলদ কোন জলদ? আফসানা বলতে হবে না জলদ কোন শব্দ। আফসানা বলছে জলদ। জলদের হচ্ছে সমাস হয়, তো আমরা এখানে সমাসের মধ্যে রাখলাম। নিচে লিখলে কি দেখা যাবে এই পর্যন্ত? হ্যাঁ, এই পর্যন্ত দেখা যাবে সুন্দরভাবে। হ্যাঁ, জলদ। তারপর আর কে বলছে? হ্যাঁ, ইত্যাদি। রাইহান চৌধুরী, ইত্যাদি কোন শব্দ সেটাও বলেন, পাশে উল্লেখ করে দিন। ইত্যাদি সন্ধির শব্দ, সেটা বলবেন না? ইত্যাদি হচ্ছে সন্ধি। হ্যাঁ, ইত্যাদি সন্ধি। ইতি যোগ আদি, জ ফলা থাকলে রস্বইকার আমরা শিখবো। নদ্যম্বু, নদী যোগ অম্বু, দীর্ঘইকারও হতে পারে। যদ্যপি, যদি প্লাস ওপি। হ্যাঁ, এই যেরকম আমরা পড়বো। হ্যাঁ, মানুষকে বিভক্তি যোগে। হ্যাঁ, ধন্যবাদ। বিভক্তি যোগেও হলে হবে। হ্যাঁ, চলন্ত। হ্যাঁ, ধন্যবাদ। এই তো, হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, লাবণী। হ্যাঁ, ধন্যবাদ। মেঘবালিকা। হ্যাঁ, এই তো। হ্যাঁ, নীল আকাশ, নীল যে আকাশ। হ্যাঁ, সমাস হয় এটার, মেঘবালিকা। হ্যাঁ, ধন্যবাদ। এই যে এরকম আমরা পাচ্ছি। তাহলে যেই শব্দগুলোর কি হবে, সন্ধি হবে, সেই শব্দগুলো কি হবে বলেন? সেই শব্দগুলোর কি সাধিত শব্দ হবে। যেই শব্দগুলোর প্রকৃতি প্রত্যয় হবে সেই শব্দগুলো সাধিত শব্দ। ঠিক আছে, এবার আপনাদের কি একটা কুইজ দিব? হ্যাঁ কি না বলেন? আপনাদের কুইজ দিব কি দিব না? হ্যাঁ, সিংহাসন লাবণী, সিংহ চিহ্নিত আসন। হ্যাঁ, দিগন্ত, দিগন্তর সন্ধি বিচ্ছেদ করা যায়। হ্যাঁ, তাসলিমা, দিক যোগ অন্ত। হ্যাঁ, নীলাকাশ সমাস। হ্যাঁ, ধন্যবাদ। তাবাসসুম, গড় মিল। হ্যাঁ, মিলের অভাব। হুম, উপসর্গ। হ্যাঁ, চলন্ত। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, এরকম আমি এখন একটা উদাহরণ দিই। এরকম উদাহরণ দিব একটা দুটা আপনাদের। আপনারা বলেন যে এটা কি হবে, এটা মানে মৌলিক শব্দ হবে কি হবে না, এরকম বলবেন। ঠিক আছে? একজন লিখছে উপহার। হ্যাঁ, উপহারটা কি হবে তা বলেন? উপহার হবে উপসর্গ যোগে। উপহার উপসর্গ যোগে, উপহার। তারপরে উপকার, যাই বলেন না কেন, এটা উপসর্গ যোগে। হ্যাঁ, চাঁদমুখ সমাস। তাবাসসুমকে ধন্যবাদ। দুবুরি, ধন্যবাদ। এই তো। হ্যাঁ, আচ্ছা, এই তো পারবো আমরা। হ্যাঁ, আমরা এবার একটু উদাহরণ দিই। ঠিক আছে, একটা দুইটা। হ্যাঁ, একটা দুইটা উদাহরণ দিব, তারপরে আমরা করব। আপনাদেরকে একটু মানে একটা আমি নি, আপনাদেরকে আমি একটা শব্দ বললাম মনে করেন। একটা শব্দ বললাম হাতা, আর একটা বললাম মাছ। এখানে কোনটা মৌলিক কোনটা সাধিত, নাকি দুইটাই মৌলিক দুইটাই সাধিত? আপনারা বলেন। প্রথম কুইজ আজকের, এক আর দুই। ঝটপট করে বলে দিব, যারা যারা যুক্ত আছে। এক আর দুই ঝটপট করে বলে দিব। এক আর দুইয়ে ঝটপট করে বলে দিব। এক আর দুইয়ে কোনটা মৌলিক কোনটা সাধিত, ঝটপট বলবো, ঝটপট। ঠিক আছে, কোনটা মৌলিক কোনটা সাধিত, ঝটপট বলবো। হ্যাঁ, মুক্তি। জসিমউদ্দিন, মুক্তির হচ্ছে হবে প্রকৃতি প্রত্যয় করতে পারবো আমরা তখন। হ্যাঁ, আমরা যখন পড়বো, সংস্কৃত সংস্কৃত যে প্রকৃতি প্রত্যয় পড়বো তখন সেটাতে পড়বো কৃত প্রত্যয়ে। আচ্ছা। হ্যাঁ, মোগলাই, ঢাকায় প্রকৃতি প্রত্যয় জাতীয় জাতীয় শব্দ। মনসুরা। হ্যাঁ, হ্যাঁ, মনসুরাকে আবারও ধন্যবাদ। আমাদের কৃষ্ণা কর্মকার বলছে হাতা মৌলিক আর মাছ হচ্ছে সাধিত। সবাই কি তার সাথে একমত? ফেরদৌসী বলছে সাধিত দুইটাই, দুইটাই সাধিত। দুইটাই সাধিত। বলছে হাতা মৌলিক মাছ সাধিত, দুই মৌলিক এক সাধিত। আমাদের হাসানুজ্জামান বলছে। নাদিয়া বলছে এক সাধিত, দুই মৌলিক। মেঘবালিকা, মাছ সাধিত, হাতা মৌলিক। মাত্র জয়েন হলাম বর্ষা, প্রবলেম নাই, ভিডিওটা থাকবে। তাবাসসুম বলছে এক সাধিত দুই মৌলিক। সেঙ্গুয়াত মৌলিক, সবগুলো মৌলিক সেঙ্গুয়াতের কাছে। আমাদের তাহসিন হাসান বলছে এক মৌলিক দুই সাধিত। লাবণী, হ্যাঁ, লাবণী উত্তর দিচ্ছে। আর একটা হচ্ছে লাবণ্য লিপি, আর লিপি, আর একজন হচ্ছে লাবণী। আচ্ছা, জেরিন, সাবরিনা, মনসুরা, লুবাবা, আফসানা হক, রাহি, মাহমুদা ভুইয়া রাহি। আচ্ছা, শরীফা সরকার, হাবিবুর রহমান। হ্যাঁ, দেখি আমরা একটু দেখি, এখানে একটু খেয়াল করি আমরা। দেখেন হাতা, হাতা, এই যে আমার হাতা। হ্যাঁ, হাতা শব্দটা থেকে কি হাত শব্দটা আপনি আলাদা করতে পারছেন না? হাত শব্দটা আপনি আলাদা করতে পারছেন না? এই যে হাত শব্দটা তো হাতা শব্দের সাথে রিলেটেড, তাহলে এটা কি করে কি হয়? মৌলিক শব্দ হয় বলেন? এটা সাধিত শব্দ। এক হচ্ছে সাধিত, আমি শুধু সা লিখে রাখলাম, জায়গা নেই। আর মাছ, মাছ শব্দ থেকে আপনি মা পাবেন, মা পাবেন, বা আর কিছু পেতে পারেন। হ্যাঁ,
সে মা আর মাছ দুইটার মধ্যে কোনো রিলেশন আছে, তাহলে এটা হবে মৌলিক, এটা হবে মৌলিক। কার কার হয়েছে আর কার কার ভুল গেছে বলেন? তো দ্বিতীয়টা আমাদের মৌলিক, প্রথমটা সাধিত। ঠিক আছে, দ্বিতীয়টা আমাদের মৌলিক, প্রথমটা সাধিত। তো মৌলিক সাধিত এরকম আপনাদের পরীক্ষায় কিছু কিছু প্রশ্ন আসে, এগুলো আপনাদের আনসার ভুল করলে হবে না, এগুলো পারা লাগবে। ঠিক আছে, মৌলিক সাধিত কার কার হয়েছে? মাছ সাধিত শব্দ। মাছ কি করে সাধিত শব্দ রে ভাই? মাছকে আপনি তাহলে ভেঙে দেখান ভাই। এই যে কি মুন্নি জেরিন, আপনি বলেন মাছ কিভাবে সাধিত? আচ্ছা, জেরিনের হয়েছে, আর কার কার হয়েছে, আর কার কার ভুল গেছে? আচ্ছা, তো মৌলিক সাধিত থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, প্রত্যেক পরীক্ষাতেই মৌলিক শব্দ আর সাধিত শব্দ আইডেন্টিফিকেশনের প্রশ্ন আসে। আপনাদের কোনো প্রশ্নে প্রবলেম হলে আমাকে ইনবক্স করবেন সেই প্রশ্নটার ছবি তুলে, ঠিক আছে, মৌলিক সাধিত নিয়ে। এবার দেখেন আমাদের অর্থের ভিত্তিতে আমরা প্রকারভেদ করতে পারবো। যৌগিক শব্দ, শোনেন আমরা প্রথমে এটা মুছে ফেলবো না, থাকুক এভাবে থাকুক। যৌগিক শব্দ, যৌগিক শব্দ এ ভালো মানুষ, এ ভালো মানুষ, এর মনে যা বাইরেও তা, এর ভেতরে যা এ তাই বলে, এ তাই করে। যৌগিক শব্দ, যৌগিক শব্দ এ ভেতরে যেমন এর বাইরেও তেমন। যেমন আমি মনে করেন বললাম বাবু আনা, বাবু আনা, ঠিক আছে, বাবু আনা, বাবু আনা, মনে করেন যে বাবু আনা বলতে বোঝায় বাবুর ভাব, বাবুর ভাব। বাবু মানে একটু সাহেব, শোনেন বাবু মানে একটু সাহেব, আর আনা মানে হচ্ছে ভাব, আনা মানে কি ভাব। কিন্তু আমরা বাবু আনা শব্দটাতে, বাবু আনা শব্দটাকে আমরা বিশ্লেষণ করে পেলাম যে সাহেবের ভাব মানে একটু মালিকের ভাব নেই, এরকম নেই। আর বাবু আনা মানেও তাই বুঝায়, বাবু আনা মানেও সাহেবী ভাব বুঝায়। ঠিক আছে, তার মানে এর ভেতরেও যা বাইরেও তা। তো আমরা যৌগিক শব্দের এখান থেকেই সংজ্ঞাটা দিব। যে শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, ব্যুৎপত্তিগত অর্থ বললে বুঝবেন না, তার উৎপত্তিগত অর্থ, তাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে আমরা যে অর্থটা পাই, তাকে প্রকৃতি প্রত্যয়ের সাহায্যে ব্যাখ্যা মানে ভাঙতে পারি। ঠিক আছে, তাকে আমরা সন্ধির সাহায্যে ভাঙতে পারি। যেভাবে ভাঙি বা এমনি তার অর্থগুলো, তার অংশগুলো আমরা আলাদা করে ভেঙে আমরা দেখতে পারি যেই শব্দটার, যেই শব্দটার উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই। মানে আমরা তাকে ভাঙলে যা পাবো, হ্যাঁ, এবং হচ্ছে আমরা তাকে ভাঙলে যেরকম পাবো এবং তাকে ব্যাখ্যা বিশ্লেষণ করলেও আমরা সেরকমই পাবো। সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে যৌগিক শব্দ। আমি আরেকটা উদাহরণ দিই। মনে করেন আমি বললাম দৈহিত্র, দৈহিত্র, হ্যাঁ, তো দৈহিত্র শব্দটা দিলাম। দৈহিত্র শব্দটা এসেছে দুহিতা, দুহিতার সাথে কি, দুহিতার সাথে স্নয় জফলা। হ্যাঁ, এই যে দুহিতা মানে কন্যা, দুহিতা মানে কন্যা, স্নয় জফলা মানে জাত বা পুত্র বুঝাচ্ছে, এখানে পুত্র বুঝাচ্ছে, মানে কন্যার পুত্র। আর এটাও তো আমরা নাতি পোতা এদেরকেই বুঝি। তার মানে এর প্রকৃতি প্রত্যয়জাত অর্থ কি পেলাম? কন্যার পুত্র। প্রকৃতি প্রত্যয়জাত অর্থ মানে ওকে ব্যাখ্যা বিশ্লেষণ করে যে অর্থটা পাওয়া যায় সেটা পেলাম কন্যার পুত্র মানে নাতি। আর এই দহিত্র শব্দটাও আমরা নাতি পোতা এগুলোর অর্থে কি করি? ব্যবহার করি। তাহলে এটার উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ সেম টু সেম। তো যার মুখে এবং অন্তরে সেম জিনিস সে হচ্ছে যৌগিক শব্দ। এভাবে করে আবার লিখবেন না। যেই শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ বা ব্যবহারিক অর্থ সেম টু সেম সেটাকে আমরা কি বলবো? যৌগিক শব্দ বলবো। যৌগিক শব্দটা কারো কাছে ক্লিয়ার? লাবণীর হয়েছে, আফসানার আলহামদুলিল্লাহ হয়েছে, না আফসানা বলছে, নাদিয়া হয়েছে, জেরিনের হয়েছে, হ্যাঁ ধন্যবাদ। তাসলিমা হয়েছে। তাসলিমা আর একটা উদাহরণ দিব? তাসলিমা বলছে আরো উদাহরণ চাচ্ছে। হ্যাঁ, ও আমরা তো ওইখান থেকে চলে গেছি। হ্যাঁ, কন্যার পুত্র। এই আমি রিসেন্ট যেটা বুঝালাম সেটা বুঝতে পারছি কিনা বলেন? রিসেন্ট যেই মানে এই যে উদাহরণটা আমি দিচ্ছি সেটা বুঝতে পারছি কিনা বলেন? সেটা কি বুঝতে পারছি? আচ্ছা, আমাদের আফসানা বলছে ক্লিয়ার। হ্যাঁ, খুবই ভালো আফসানা। এখন দেখেন এরকম আমি এগুলো মুছে ফেললাম যেহেতু আমাদের আরো অনেকগুলো উদাহরণ লেখা লাগবে। হ্যাঁ, আপনারা এই যে চিকামারা এই শব্দটা পরীক্ষাতে আসে, চিকামারা আসে, মধুর শব্দটা আসে, ঠিক আছে, মিতালি শব্দটা আসে। মিতালি আগে লিখি, চিকামারা পরে লিখি। মিতালি, মিতা, মিতা মানে একটু বন্ধু, আর আলী মানে একটু ভাব, ওই যে আনার মতো। আলী মানে ভাব, আচ্ছা ভাব, আলী মানে কি ভাব। তো মানে একটু বন্ধুর ভাব। আপনার সাথে আপনার বান্ধবীর ভাব থাকতে পারে, হ্যাঁ, এক বান্ধবীর সাথে আর এক বান্ধবীর ভাব থাকতে পারে, এক বন্ধুর সাথে আর এক বন্ধুর ভাব থাকতে পারে। এই ব্যাপারটাকেই বলছে মিতালি, ঠিক আছে। তো এই আর মিতালি শব্দটাও আমরা বন্ধু সুলভ এই অর্থেই ব্যবহার করি। তো ওর ভেতরেও যা ওর বাইরেও তা, ও মুখে যা বলে ও অন্তরেও তাই রাখে।
ও ভেতরে কি অন্য কিছু রাখে, বাইরে অন্য কিছু দেখায়, এরকম না। তো যেই শব্দটাকে আমরা ভেঙে বিশ্লেষণ করে যেই অর্থটা পাবো এবং তার ব্যবহারিক অর্থ মানে আমি আপনি যে অর্থে ব্যবহার করি সেটা সেম টু সেম, সেটা হচ্ছে কি আমাদের বলেন, সেটা হচ্ছে আমাদের যৌগিক শব্দ। মিতালি বুঝা গেছে কি না বলেন? ঠিক আছে, এখন ভাবেন, দেখেন চিকা মারা, চিকা মারা, চিকা মানে ভাই পোস্টার, চিকা মানে পোস্টার, আর মারা মানে মারা। ঠিক আছে, মারা মানে ওই যে পোস্টার সাটানো, পোস্টার লাগানো, এটা বোঝাচ্ছে। হ্যাঁ, চিকা মারা, আর এই যে আমরা বললাম যে পোস্টার কি করা, লাগানো, পোস্টার লাগানো বা পোস্টার সাটা। ঠিক আছে, এটা। আর এই চিকা মারা শব্দটা আমরা ব্যবহারও করি সেই অর্থেই, তার মানে ওকে ভেঙে আমরা পেলাম পোস্টার লাগানো, ওকে ব্যবহার করিও আমরা পোস্টার লাগানো অর্থে। তার মানে দ্যাট মিনস কি, ওর মুখে যা ওর অন্তরেও তা। ও কি কপটতা দেখায়, মুখে একরকম বলে অন্তরে আর এক রকম বলে। হ্যাঁ, মুখে মুখে বলে যে তোমাকে বিয়ে করব, কিন্তু তারপরে জরিনার সাথে প্রেম করে কারিনাকে বিয়ে করে ফেলে, এরকম এরকম না। ওর মনে যা ওর অন্তরেও তা। তাহলে এই শব্দগুলো হচ্ছে কি আমাদের বলেন, এই শব্দগুলো হচ্ছে আমাদের এই শব্দগুলো হচ্ছে আমাদের যৌগিক শব্দ। একইভাবে এটাও পরীক্ষাতে আসে, মধুর, মধুর। হ্যাঁ, মধুর, মধু আর র র মধু জাত এরকম বুঝায়। হ্যাঁ, তো এই যে মধুর, মধুর শব্দটাও হচ্ছে খুবই মধুর। মধুর শব্দটা দিয়েও এটা বোঝা যায় যে মধুর মতো, যেটা একটু আর কি মিষ্টি, সেই সম্পর্ক, মধুর একটা সম্পর্ক হতে পারে, মধুর একটা বন্ধন হতে পারে। মানে এটা মধুর শব্দটা দিয়েও একটা কি ভালো কিছু একটু বুঝায়, ভালো কোনো একটা কিছু মিল বুঝায়, এরকম বুঝায়। এবং এই মধুর শব্দটাও আমরা সেভাবে ব্যবহার করি। ঠিক আছে, সেম ভাবে আরো আছে, দেখেন করণীয়, করণীয়, করণীয়। আর একটা শব্দ এরকমই আছে, কর্তব্য, 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 এই শব্দটা আছে দেখেন, কর্তব্য, তটা স্পষ্ট না। করা রিলেটেড যা কিছু আমরা প্রকৃতি প্রত্যয় এগুলো শিখবো, একটু ধৈর্য ধারণ করতে হবে আপনাদের। এখানে আমরা ক্রি পাবো, ক্রি। হ্যাঁ, এই যে ক্রি ধাতু পাবো। হ্যাঁ, ক্রি প্লাস কি পাবো আমরা বলেন, অনিয়, অনিয় মানে উচিত বুঝাচ্ছে। হ্যাঁ, আর এখানেও আমরা পাবো ক্রি প্লাস তব্য, এরকম পাবো। ঠিক আছে, তো এটা কর্তব্য, যা করা উচিত। এখানেও করা, ক্রি হচ্ছে করা, ক্রি হচ্ছে করা, এই যে এখানেও ক্রি হচ্ছে করা। আর তব্য অনিয় দুইটার অর্থই উচিত, প্রয়োজন, এরকম বুঝায়। হ্যাঁ, উচিত। তো আমরা কর্তব্য বা করণীয় বলতে তো সেটাই বুঝি। ওকে ভেঙে আমরা কি পেলাম আগে দেখেন, যা করা উচিত, যা করা দরকার, এরকম। ঠিক আছে, তো আমরা ওকে ভেঙে যেরকম পাচ্ছি, আমরা ভেঙে পাচ্ছি যে যা করা উচিত, তাই তো, যা করা উচিত। এবং করণীয় কর্তব্য বলতেও তো আমরা তাই বুঝি। তোর মনে যা, ওর মনে তো ওই যে হাবিব ওয়াহিদের গান আছে না, যে আমি তোমার মনের মাঝে একবার ঘুরে আসতে চাই, মনে শুধু সালমান রাখছো নাকি ইমরান হাসমিকেও রাখছো, সেটাও আমি দেখতে চাই। শুধু কি গুরু নাকি চেলারাকেও মনের মধ্যে জায়গা দিয়ে রেখে আছো, এটা দেখতে চাই। হ্যাঁ, তো ওর মনের মধ্যে আমরা গিয়ে দেখলাম যে যা করা উচিত, এবং আমরা ওকে ব্যবহারও করি কি সেইভাবেই। মানে এই লোকটা হচ্ছে লয়াল, ওর ভেতরে যা ওর বাইরেও তা। কে লয়াল, এই যে যৌগিক শব্দগুলো। ব্যাপারটা বুঝা গেছে নাকি ভেজাল আছে? চিল্লাই কন, চিল্লাই কন, ঠিক নাকি ঠিক বলেন, একটু চিল্লাই কন। হ্যাঁ, এটা আমাদের আরেকজন উদাহরণ দিয়েছে, মানসুরা উদাহরণ দিয়েছে, গায়ক। তো গায়কটা দেখেন, গায়কটা হচ্ছে গই, হ্যাঁ, যোগ নক বা অক আছে, এটা যাই হোক, এগুলো নিয়ে আমরা ডিটেলস জানবো পরে, যখন আমরা করব সন্ধি করব, প্রকৃতি প্রত্যয় করব, তখন এগুলোতে আমরা দেখবো এই ব্যাপারগুলো। যাই হোক, গই যোগ নক, গই হচ্ছে গান করা, আর নক যে করে আর কি। হ্যাঁ, গান করা, আর গান, আর এই যে নক হচ্ছে বা ওয়াক হচ্ছে যে করে। তো গায়ক মানে দেখেন, আমি গায়ক শব্দটা লিখিনি, আমি এমনি বিশ্লেষণটাই লিখছি, যাকে যে গায়ক শব্দটা লিখে দিলাম। তো যে গান করে তাকেই তো আমরা কি বলবো, গায়ক বলবো। যে গান করে, ওর ভেতরে আমরা কি পেলাম, যে গান করে, গান করে যে, সে গায়ক। হ্যাঁ, এবং আমরা এই গায়ক শব্দটাও ইউজ করি কি অর্থে, যে গান করে সে অর্থে। তার মানে ওর ভেতরে এক আর বাইরে এক, এরকম কি হলো, দুইটাতেই ভেতরে যা আছে বাইরেও তা আছে। মানে ওর ওকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে ওকে আমরা ভেঙে যে শব্দটা পাই, মানে যে অর্থটা পাই, ওর ব্যবহারিক আমি আপনি এই শব্দটাকে সেই নামেই চিনি। ঠিক আছে, ওকে আমরা যেই নামে চিনি, যেই নামে ওকে আমরা দেখি, ওকে বিশ্লেষণ করলে ওর ভেতরের আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করলে আমরা সেই অর্থ পাবো, যার উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ সেম টু সেম। সে হচ্ছে কি, সে হচ্ছে যৌগিক শব্দ। আর কেউ কোনো শব্দ দিয়েছে? হ্যাঁ, এই যে যার উৎপত্তিক অর্থ আর ব্যবহারিক অর্থ, আপনারা ওইগুলোই মনে রাখবেন। কর্তব্য বলেছি, দহিত্র বলেছি, বাবু আনা, চিকামারা, মধুর, এগুলোর মধ্যেই পরীক্ষাতে আসে। ঠিক আছে, তারপরে আপনারা কোনো শব্দ থাকলে আপনারা বলেন। হ্যাঁ, পাগলামি, হ্যাঁ পাগলামি হবে, হ্যাঁ পাগল আর আমি, পাগলামি হবে। আমরা আমি আমি তো মনে হয় পাগলামি করেছিলাম না, মিতালি করেছি, পাগলামি করিনি। পাগলামি যেন কে বলছে,
মনসুরা বলছে, আচ্ছা পাগলামি, দেখেন পাগলামিটা দেখেন, পাগলামি, পাগলামি না হয়ে বাদরামি হতে পারে, বাদরামি, পাগলামি না হয়ে বাদরামি হতে পারে, পাগলামি, পাগল, এটা মানে হচ্ছে পাগল, ক্রেজি। আর আমি হচ্ছে ভাব, সেম ভাবে বাদর, বান্দর, বাদর বা বান্দর, হ্যাঁ, এটা হচ্ছে বাদর, বাদর। আর আমি মানে ভাব, আমি মানে কি রে ভাই, ভাব। তো পাগলামি, পাগলামি আমরা কোনটাকে বলি? এই যে পাগল মানে তো পাগলই, সেটা আমি আপনি জানি। আমি হচ্ছে ভাব, পাগলের ভাব করা, সেটাকে আমরা পাগলামি বলি। তো পাগলামি আমরা বুঝিও যে একটু পাগল পাগল ভাব করবে তাকে। আর বাদরামি বুঝি যে বাদর দেখেন না, ওই যে আমি কিছুদিন আগে সুন্দরবনে গেছিলাম, একবার এখানে যাই একবার ওখানে যাই, আমি একটু কথা বলার চেষ্টা করছি, একটা লাফায় আমার দিকে চলে আসছে, আমি ভাবছি আমাকে অ্যাটাক করবে হয়তো, নিজ দিয়ে ওদিক দিয়ে দৌড়ায় পালাই গেল, ওই গাছে উঠে গেছে, এরকম। এই হচ্ছে ব্যাপারটা। সেম ভাবে দেখেন না কিছু কিছু ছেলে আছে যে বান্দরের মতো এদিক ওদিক 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 লাফায় বেড়ায়, তখন আমরা বিরক্ত হয়ে বলি এত বাদরামি করছিস কেন? তো বাদরামি বাদরের চেয়ে স্বভাব, আমি হচ্ছে স্বভাব, ভাব। তো বাদরামি বলতেও আমরা বুঝি বাদরের স্বভাব, আর বাদরামি শব্দটাও আমরা ইউজ করি সেই অর্থেই। তোর ভেতরে যা, ওর অন্তরেও তা। ও ভেতরে ইমরান হাসমিকে লুকিয়ে রাখেনি, সে যাকে ভালোবাসে তাকেই ভালোবাসে, সে শাহরুখকে ভালোবাসে তো শাহরুখকেই ভালোবাসে, সে সালমানকে ভালোবাসে তো সালমানকেই। ভেতর ভেতর ইমরান হাসমির মতো রোমান্টিক কাউকে কি সে চায় না। ব্যাপারটা বুঝা গেছে? হ্যাঁ, এগুলো আরো কিছু কিছু আছে, আপনারা এই গায়ক, কর্তব্য, মধুর, বাবুয়ানা, এগুলোর মধ্যে পড়লেই আপনাদের হয়ে যাবে। আরো অনেকে অনেক শব্দ বলছেন, হ্যাঁ, পাঠক বলছেন, এটা পরীক্ষাটা আসেনি আগে পরে, ঠিক আছে, জানা মতে। তো তারপরে আপনারা একটু পড়তে পারেন এগুলো, হ্যাঁ, তারপরে পড়তে পারেন এগুলো। পাঠকও পড়বেন, গায়ক যেমন পড়েছেন, পাঠকও সেম ভাবে আপনারা একটু জ্ঞান বুদ্ধি কাজে লাগিয়ে পেরে যাবেন। আর প্রকৃতি প্রত্যয় পড়বেন, সন্ধি সমাস পড়বেন, তখন আরো কিছু শব্দের অর্থ জানবেন। ওই যে গায়ক গই যোগ নক, এখানে পট যোগ নক বা অক, নক লেখা হয় আবার অকও লেখা হয়, ঠিক আছে, গায়কের মতো। তো এরকম আমরা কিছু শব্দ পাবো। পট মানে অক, হ্যাঁ, যে করে, যে পাঠক তো সেই যে পড়ে, হ্যাঁ, এই পারবেন আপনারা। যৌগিক শব্দটা ক্লিয়ার কিনা বলেন? এই যৌগিক শব্দটা ক্লিয়ার নাকি বলেন, তাহলে আমরা পরেরটাতে যাব। যৌগিক শব্দটা কি ক্লিয়ার? হ্যাঁ, গমনও হবে, গমনও হবে, হ্যাঁ, গমনও হবে, লাজুকও হবে, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, এগুলো হবে। হ্যাঁ, মধুর বলেছি, পরশ পাথর, মধুর বলেছি, হ্যাঁ, বর্ষা, লেখক, হ্যাঁ, এগুলো হবে। পারবো আমরা? এটা পারবো কিনা বলেন? হ্যাঁ, আমাদের তাবাসসুম বলছে ক্লিয়ার। আর কেউ কিছু বলবে এ ব্যাপারে? ফেরদৌসী বলছে ক্লিয়ার। আর কার কাছে ক্লিয়ার বলেন, চিল্লাই বলেন। সুমাইয়া, সাইমা, লুবাবা, বর্ষা, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। আর দেখেন এখানে আমাদের তাহলে যৌগিককে আমরা বাদ দিয়ে দিলাম, যৌগিককে আমরা কিন্তু এখানে আলোচনার মধ্যে আর আনবোই না, ঠিক আছে। যৌগিক যেহেতু আপনাদের কাছে ক্লিয়ার, আর ওখানে 6টা শব্দ ইম্পর্টেন্ট, মধুর, কর্তব্য, করণীয়, দৈহিত্রটা ইম্পর্টেন্ট, চিকামারাটা ইম্পর্টেন্ট, এই যে যৌগিক শব্দের মধ্যে, ঠিক আছে। বাকিগুলো একটু মনে রাখবেন আপনাদের প্রাইমারির জন্য। এবার আমরা রুরো আর যোগ রুরো পড়বো। রুরো, রুরো বা রুরি শব্দ, আর একটা হচ্ছে যোগ রুরো শব্দ। প্রথমে রুরো রুরি, এক পাশে আমি রুরো গুলো লিখবো, এক পাশে আমি রুরো লিখবো, আর এক পাশে আমি যোগ রুরো লিখবো, যোগ রুরো লিখবো। এক পাশে আমি রুরো লিখবো, এক পাশে যোগ রুরো। যোগ রুরো হতে হলে সমাসবদ্ধ হতে হয়, যোগ রুরো হতে হলে সমাসবদ্ধ কি হতে হবে? ওকে সমাসবদ্ধ হতে হবে। আর এই রুরো হতে হলে ওকে সমাসবদ্ধ হওয়া যাবে না, সমাসবদ্ধ হলে সে যোগ রুরোতে চলে যাবে। শোনেন, আমরা যৌগিক শব্দতে কি বলেছিলাম বলেন? উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থটা কেমন ছিল? সেম টু সেম ছিল। যৌগিক শব্দতে উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ সেম টু সেম ছিল। আমাদের আর কে কে ক্লিয়ার বলছে? হাবিবুর বলছে ক্লিয়ার, আফসানা ক্লিয়ার, তাহসিন হাসান ক্লিয়ার, সুমন ক্লিয়ার, বাবু, রুহুল আমিন বাবু ক্লিয়ার, অধরা ক্লিয়ার, নূর তাজ বেগম হ্যাজি ক্লিয়ার, আর কে কে? হে মনসুরা ক্লিয়ার, পরশ পাথর ক্লিয়ার, হ্যাঁ, আর কে? হ্যাঁ, একই, হ্যাঁ, তাবাসসুম বলছে একই, হ্যাঁ, মানে তার কি 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 বললাম আমি, যে উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থটা সেম টু সেম, সেটা ছিল যৌগিক শব্দ। কিন্তু এখানে দুইটাই, এই দুইটা আবার ওর অপোজিট, ওর অপোজিট, মানে ভেতরে একরকম দেখাবে, বাইরে আর এক রকম। ভেতরে একরকম দেখাবে, বাইরে আরেক রকম। বাইরে আরেক রকম মানে কি? বাইরে বলতে আমরা ওকে যেভাবে ব্যবহার করি, আমি আপনি ওকে যে নামে চিনি, যে নামে জানি, সেটা, ঠিক আছে। কিন্তু ভেতর ভেতর সে অন্য অর্থ মিন করে, কিন্তু আমরা তাকে ওই অর্থে ব্যবহার করি না, তাকে আমরা অন্যভাবে জানি, তাকে আমরা ভদ্র জানি, ভালো জানি, কিন্তু লয়াল জানি, কিন্তু সে অ্যাকচুয়ালি লয়াল না। সে ভেতরে একরকম অর্থ, তার বাইরে একরকম অর্থ, মানে এই মানুষগুলো ভালো না, তার ভেতরে একরকম আর বাইরে আরেক রকম। দেখেন, আমি এরকম কিছু আপনাকে শব্দ বলি, মনে করেন আমি বললাম, মনে করেন এরকম স্নাতক, স্নাতক, হ্যাঁ, স্নাতক মানে মনে করেন স্নাতক। আপনারা বলেন যে আপনারা কে কে স্নান করেছেন? যে যে স্নান করে সে হচ্ছে স্নাতক। আজকে কে কে স্নান করেননি বলেন? এখন তো ঠান্ডার সময় না,
এখন ঠান্ডার সময় না, তাও স্নান করা কেউ কি বাদ দিয়েছেন? কেউ গোসল করেননি এরকম আছেন? বলেন। আচ্ছা, ওপরের ফিটফাট ভেতরে, হ্যাঁ ওপরে ফিটফাট ভেতরে সদরঘাট, এই টাইপেরই অনেকটা। এই যে স্নাতকটা হচ্ছে, স্নাতক হচ্ছে যে স্নান করে। মনে করেন স্নান তো আজকে আমি কয়েকটা নাম নিয়ে, যে আমাদের তাহসিন হাসান আজকে স্নান করেছে, মনে করেন কথা কথা আমি বলে দিলাম, আজকে না করুক কালকে উনি করেছে, তার আগের দিন করেছে, হ্যাঁ গতকাল না করলে তার আগের দিন করেছেন তো, তাই না? রুহুল আমিন স্নান করেছেন, আরো বাকিদের কথা বলছি না, সবাই স্নান করেছেন, ঠিক আছে? তো স্নান যেহেতু করেছেন, তার মানে যে স্নানকারী, যে স্নান করে, যে স্নান করে, যে স্নান করে সে স্নাতক, এটা হচ্ছে তার মানে, তাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে আমরা যেটা পাই, তাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে আমরা যেটা পাই সে হচ্ছে কি, তাকে ব্যাখ্যা বিশ্লেষণ করলে আমরা যেটা পাই সে হচ্ছে যে স্নান করে। কিন্তু স্নাতক বলতে তো আমরা একটা ডিগ্রিকে বুঝি। তাহলে দেখেন এর ভেতরে যা বাইরেও তা, তাই হলো ভেতরে আছে স্নান করলেই স্নাতক, কিন্তু বাইরে আমাদের কাছে সে কি হিসেবে পরিচিত? আমাদের কাছে পরিচিত স্নাতক একটা ডিগ্রি হিসেবে, ঠিক আছে? ডিগ্রি হিসেবে। তাহলে এটা কি হলো না? এটা তো একই রকম হলো না, একই রকম হলো না, ভালো কথা। কিন্তু এই স্নাতক শব্দটার কিন্তু সমাস হয় না, এটা সমাসবদ্ধ শব্দ নয়। তাহলে এটা যেহেতু আমরা সমাস করতে পারবো না, এবং এটার উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ ভিন্ন, তাই এটা রুর বা রুরি শব্দ। কিন্তু এখন আমি এরকম বললাম যে পঙ্কজ, পঙ্কজ পঙ্কে জন্মে যে, পঙ্কজ পঙ্কে জন্মে যে, এটার একটা ব্যাস বাক্য করা যায় যে পঙ্কে কি করে, দেখেন পঙ্কে জন্মে, পঙ্কে জন্মে যে, বুঝেন ব্যাপারটা, বুঝেন পঙ্কে জন্মে যে, এটা উপপদ তৎপুরুষ সমাস হবে। কেন উপপদ তৎপুরুষ সমাস, কি জন্য, এগুলো এখন আপনার শেখা লাগবে না, আপাতত মনে রাখেন যে এটার কি সমাস হচ্ছে, ব্যাস বাক্য হচ্ছে। এবং এটা এটা মানে পঙ্কে জন্মে যে, পঙ্কে তো ভাই অনেক শামুক, ময়লা, আবর্জনার মধ্যে অনেক পোকামাকড়ও জন্মাতে পারে, কেঁচো জন্মাতে পারে, কিন্তু সেগুলো কি পঙ্কজ না। পঙ্কজ বলতে আমরা পদ্মকে বুঝি। তো আমরা ওর ভেতরের অর্থ পেলাম, ওর ভেতরে ওই হাবিব ওয়াহিদের মতো ওর মনের মধ্যে ঘুরে এসে আমরা পেলাম, তাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে তার ব্যুৎপত্তিগত অর্থ বা তার উৎপত্তিগত অর্থে আমরা পেলাম যে সে হচ্ছে যে পঙ্কে, বা পঙ্ক হচ্ছে কাদা, বুঝছেন? তো যে পঙ্কে জন্মে সেই পঙ্কজ, ঠিক আছে? কিন্তু আসলে কি সেই পঙ্কজ? সে তো পঙ্কজ না। পঙ্কজ বলতে পদ্ম ফুলকে বুঝাচ্ছি। তাহলে ভেতরে যা বাইরে তা সেম হলো, সেম হলো না। আবার এই শব্দটা সমাস হচ্ছে, যোগরূঢ় মানেই সেই শব্দটা সমাস হতে হবে, উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ ভিন্ন হতে হবে, এবং সেই শব্দটা সমাস হতে হবে, তাহলেই সেটা যোগরূঢ় শব্দ। কথা বলেন, চিল্লাই বলেন, ঠিক না বে ঠিক? যোগরূঢ় শব্দটা পঙ্কজ, সমাস নিষ্পন্ন শব্দ। হ্যাঁ ধন্যবাদ। তাবাসসুম, আর যে কোনো নতুন কোনো কমেন্ট নাই? তাবাসসুম ছাড়া আর জেরিন ছাড়া আর কোনো কমেন্ট নাই? ব্যাপারগুলো কি বোঝা যাচ্ছে নাকি মাথার ওপরে দিয়ে যাচ্ছে? বলেন, ব্যাপারটা কি বোঝা গেল নাকি মাথার ওপরে দিয়ে গেল সব? আচ্ছা, এখন আমি একটা লিখলাম, মনে করেন এখানে আমি এরকম লিখলাম যে, এখানে আর একটা উদাহরণ দিচ্ছি, দেখেন জলধি, জলধি, জলধি মানে যে জল ধারণ করে। দেখেন জলধি মানে কি, যে জল ধারণ করে, জলধি, ব্যাপারটা বুঝেন। জলধি মানে যে জল ধারণ করে। আমার কাছে মনে করেন একটা এই যে বোতল আছে, এই বোতল, এই বোতলে অল্প একটু পানি আছে, হ্যাঁ এই বোতল, তো এই বোতলটা অল্প একটু পানি আছে, হ্যাঁ এই বোতলটাতে অল্প একটু এই যে জল ধারণ করে আছে, দেখতে পাচ্ছেন? এই যে জল দেখতে পাচ্ছেন না? জল দেখা যাচ্ছে, হ্যাঁ জল দেখা যাচ্ছে। তো এই যে একটু জল ধারণ করে আছে, তাহলে কি ওকে আমরা জলধি বলবো? না, ও জলধি না, ও জল ধারণ করেছে, ও জলধি না। জলধি শব্দটার আমরা ব্যাখ্যা পেলাম যে জল ধারণ করে সেই জলধি, যে জল ধারণ করে সেই জলধি, কিন্তু আসলে তো তা না। জলধি অর্থ আমরা সমুদ্র বুঝি, সমুদ্র। আর জলধি শব্দটা যে জল ধারণ করে সে হচ্ছে জলধি, হ্যাঁ কিন্তু আমরা জানলাম সে সমুদ্র। তো জলধি শব্দটার আবার সমাসও করতে পারি। এটার উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ ভিন্ন। উৎপত্তিগত অর্থটা কি, যে জল ধারণ করে। তো জল ধারণ করে, আপনার তো একটা গ্লাসেও জল ধারণ করতে পারে, সে কি জলধি হয়ে গেল? না। জলধি বলতে আমরা সমুদ্র সমার্থক শব্দ হিসেবে আমরা পাই। আমি এখানে রুরো শব্দ আর একটা বলি, রাখাল। আর জলধি শব্দটা যেহেতু সমাস হয়, হ্যাঁ রাখাল, রাখ আল, হ্যাঁ এটাকে আমরা ভেঙে পাবো রাখ প্লাস আল, ঠিক আছে? আমরা যদি এটা প্রকৃতি প্রত্যয় করি, মানে যে রাখে, প্রকৃতি প্রত্যয়টা ভেঙে আমরা রাখ আল, যে আর কি রাখনেওয়ালা, যে রাখে, যে রাখে, যে আপনাকে রাখে। আপনাকে কে রাখে? মনে করো আপনাকে আপনার অভিভাবক, আপনার বাবা মা আপনার অভিভাবক, তো আপনার বাবা মা আপনাকে রাখে, তো আপনার বাবা মা কি রাখাল? এই অর্থে কি আমরা তা বুঝি? বলেন, যে আপনাকে রেখেছে সে কি রাখাল? না। রাখাল হচ্ছে যে পশু চড়াই, সে রাখাল। তো ভেতরের অর্থ পেলাম যে রাখে, আর বাইরের অর্থ পেলাম কি? বাইরের অর্থ পেলাম যে পশু চড়াই। তো ভেতরের অর্থ আর বাইরের অর্থ সেম টু সেম হলো না, এবং এটা সমাসবদ্ধ শব্দ না। তার মানে এটা রূঢ় শব্দ। তার মানে এটা উল্টাটা হবে, ভেতরে বলবে এক,
হবে আরেক, কিন্তু এটা যেহেতু সমাস হয় না তাই এটা রূঢ় শব্দ, আর সমাস হলে হতো যোগ রূঢ় শব্দ। ঠিক আছে, রূঢ়জা রূঢ়তা, স্নাতক ব্যাপারটা গেল, রাখাল ব্যাপারটা গেল। এখন মনে করেন আমি গবাক্ষ বললাম, গবাক্ষ, গবাক্ষ শব্দটার অর্থ, এই যে গবাক্ষ শব্দটা গো থেকে এসেছে, গো মানে গরু, আর অক্ষ অক্ষী চোখ, চোখ থেকে আসছে। তো এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে পাচ্ছি আমরা গরুর চোখ। গবাক্ষ মানে কি, গরুর চোখ, এরকম পাচ্ছি আমরা গবাক্ষ মানে। কিন্তু গবাক্ষ বলতে আমি আপনি যেটা বুঝি সেটা হচ্ছে জানালা, জানালার একটা সমার্থক শব্দ হচ্ছে গবাক্ষ। তাহলে ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ কি সেম হলো? সেম হলো না, ভিন্ন হলো। তো ভিন্ন হওয়ার কারণে এটাকে আমরা কি বলবো, হয় রুরি অথবা যোগ রুরো। কিন্তু আমরা এটাকে রুরো কেন বলবো? রুরো এজন্যই বলবো কারণ এই শব্দটা সমাস হয় না। এরকম আরেকটা শব্দ আছে গরু নিয়েই, খুব ইম্পর্টেন্ট, গবেষণা, গবেষণা। হ্যাঁ, এটাতে আপনারা পাবেন গোযোগ এসোনা। হ্যাঁ, গোযোগ এসোনা মানে এসোনা মানে খোঁজা, গোযোগ এসোনা। তো গোযোগ এসোনা এটার মানে হচ্ছে গরু খোঁজা, গো মানে গরু আর এসোনা মানে খোঁজা। তো তার মানে গরুকে খুঁজাকেই গবেষণা বলে, মানে উৎপত্তিগত অর্থ। কিন্তু এটার ব্যবহারিক অর্থ আমরা বুঝি কোনো একটা বিষয়ে, ইংরেজিতে যেটা বলে রিসার্চ করে বা ব্যাপক অধ্যয়ন করে, অধ্যয়ন করে সেখান থেকে কি কোনো একটা আউটপুট পাওয়ার চেষ্টা করা হয়, সেটাই হচ্ছে গবেষণা। কোনো বিষয় বিশদ বা সম্যক ধারণা লাভের জন্য যে অধ্যয়ন, সেটাকে আমরা কি গবেষণা বলবো, মানে আমাদের ব্যবহারিক অর্থ। কিন্তু উৎপত্তিগত অর্থ পাচ্ছি আমরা গরু খোঁজা, তাহলে কি হলো? তাহলে এটা হলো না। উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ ভিন্ন হয়ে যাচ্ছে, ভিন্ন হয়ে যাচ্ছে, এজন্য এটা কি হয়ে যাবে, এটা আবার এটার কি হয় না, সমাস হয় না। তাহলে এটা হবে একটা কি, রূঢ় বা রুরি শব্দ। আর নতুন কোনো কমেন্ট? আচ্ছা, কে আমাদের এই যে বলছে এটিপি আমির হোসাইন বলছে যে কিভাবে বুঝবো, বুঝা না গেলে বারবার দেখবো, তারপরেও না বুঝলে আপনাকে বিরক্ত করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ বৃষ্টি আক্তার। এই যে বৃষ্টি আক্তার যেটা বলছে, আমার আপনার প্রশ্নের উত্তর বৃষ্টি আক্তার দিয়ে দিয়েছে। ওই যে আমি ঈশা শব্দ বললাম, যৌগিক শব্দ বললাম, যৌগিক শব্দগুলো কয়েকটাই আছে, ওগুলোই ঘুরে ফিরে পরীক্ষাতে আসে। আপনাকে বারবার পড়তে হবে উৎপত্তিগত অর্থটা কি, ব্যবহারিক অর্থটা কি, বারবার পড়বেন। এটা তো আর মানে মনে করেন একবারে না যে কি বলে না যে একবারে হাতের মোয়া না যে আপনি বলবেন আর হয়ে যাবে, এরকম আপনাকে ওইটা নিয়ে পড়তে হবে, পড়ে থাকতে হবে ওইটা। আর সমাস জানা লাগবে। আপনি যখন সমাস শিখবেন, যে ওই শব্দটা সমাস হয়, সমাস শিখবেন, তখন আপনি বুঝে যাবেন যে এই শব্দগুলো সমাস হয়, সেই সময় তো পারবেন। পাশাপাশি আপনার আরো ভালো হবে, আপনি বারবার পড়বেন যে এই শব্দগুলো যোগ রূঢ়, বেশি না, এখানকার 10টা ওইখানকার 10টা, আর ওই যে ইসে আপনার যৌগিকে ওই 5টা মতোই আছে, 5টা 6টাই আছে, যেই শব্দগুলো আমি বলে দিলাম। যৌগিক শব্দে যেগুলোর উৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ সেম টু সেম। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। তো এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমাদের কি স্যার গুড ক্লাস। হ্যাঁ, তাহসিন, ধন্যবাদ তাহসিনকে। আর কার কার গুড ক্লাস লাগছে আজকে? একটু আপনারা অনেকে বলছেন যে আজকে ক্লাস নাই, তাও কেন ক্লাস নিলাম? ক্লাস না নিলে আমি বাংলাতে মনে করেন আপনাদের বলেছি 25টা ক্লাস, কিন্তু 25টা ক্লাস নিলে একটু আপনাদের অনেকটুকু গ্যাপ থেকে যাবে। তাই মনে করেন আমার প্রায় কিন্তু 10টা ক্লাস এক্সট্রা নেওয়া লাগবে আপনাদের প্রতিশ্রুতি যা দিয়েছি তার চাইতে। ঠিক আছে, তো আমি তো আপনাদের যা প্রতিশ্রুতি দিয়েছি তার চাইতে বেশি ক্লাস নিচ্ছি, কিন্তু একটু সময়ের হেরফের হয়ে গেলে একটু কিন্তু ছাড় দিতে হবে। সব সময় মানে টাইট দিলে তো হবে না। ঠিক আছে, ঠিক আছে। আমি তো 25টা ক্লাসে মনে করেন এমনি ভুলভাল দিয়ে স্লাইড পড়িয়ে, স্লাইড তো আছে আমার কাছে, স্লাইড পড়িয়ে আমি চলে যাব। হ্যাঁ, লিখে লিখে করাচ্ছি, একটু সময় নিয়ে যেন একটু ভালো লাগে। ঠিক আছে, আর একটু ক্লাসে একটু শিডিউলে বিপর্যয় হলে আপনি একটা ক্লাস একটু পরেই দেখে নিলেন, কিছু না ক্লাসে লাইভে প্রশ্ন করতে পারেননি, আমাকে পার্সোনালি কি করবেন, প্রশ্ন করবেন, তাহলে তো আমি উত্তর দিব নাকি আপনার উপর রাগ করব? বলেন, বলেন, তাহলে কি আপনার উপর রাগ করব? বলেন। এখানে আমি বললাম, দেখেন এখানে আমি বললাম এই যে সুহৃদ নামে একটা শব্দ আছে, সুহৃদ। সু মানে সুন্দর, শুভ, ভালো। আমরা বলি না সুচেতনা, শুভ, এই যে এই সু মানে ভালো। তো সুহৃদ, হৃদ মানে হৃদয়, হার্ট, আর সু মানে সুন্দর। তো সুন্দর হৃদয় যার, সুন্দর হৃদয় হতে পারে, সুন্দর হৃদয় হতে পারে কার? সুন্দর হৃদয় নোরা ফাতিহি হতে পারে। তো নোরা ফাতিহি কি আপনার বন্ধু? না, বন্ধু না। তো এখানে আমি ভেঙে পেলাম কি, সুন্দর হৃদয় পরিমণির হতে পারে। তো পরিমণি কি আপনার বন্ধু? না। তো সুহৃদ শব্দটার অর্থ হচ্ছে যার হৃদয় সুন্দর, যার হার্ট সুন্দর, সুন্দর হৃদয় যার। কিন্তু সুহৃদ বলতে আমরা বুঝি বন্ধুকে, সুন্দর হৃদয় যার। তো এখানে সুন্দর কেউ বুঝাচ্ছে না, হৃদয় কেউ বুঝাচ্ছে না, একটা বন্ধুকে বুঝাচ্ছে। মানে পূর্বপদ পরপদ কোনোটাই প্রধান না, অন্য পদ প্রধান। এই শব্দগুলোকে বলা হয় বহুব্রীহি সমাস। আমরা বহুব্রীহি সমাস, এই যে বললাম পঙ্কজ উপপদ তৎপুরুষ সমাস, কেন এটা তো এই ক্লাসে জানবো না আমরা, আপাতত বুঝবো এর সমাস হয়।
এ এর সমাস হয়, সমাস হলে সমাস হয় এবং এর ভেতরে যা বাইরে তা না, মানে এরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে যেরকম অর্থ পাই বাইরে সেরকম অর্থ দেয় না, অন্য অর্থ দেয়। তার জন্য এটাকে কি বলবো আমরা? সমাসবদ্ধ শব্দ বলতে পারবো না, এটাকে আমরা যোগরূঢ় শব্দ বলবো। এটাকে আমরা কি শব্দ বলবো? যোগরূঢ় শব্দ বলবো। ইমরান খান ধন্যবাদ। আচ্ছা ইমরান খান ধন্যবাদ। হ্যাঁ দিয়ে দিয়েছি, যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলোর পিডিএফ দিয়ে দিয়েছি সুরাইয়া। আর কে কি? হ্যাঁ সুরাইয়া বলছে গুড ক্লাস। তাহসিন ধন্যবাদ। আচ্ছা আজকে একটু কঠিন লাগছে। কঠিন তো একটু লাগবে, সবগুলো কিন্তু না, সহজ না। সবগুলো তো সবকিছু তো সহজ হবে না। কে যেন বলছে, আমাদের কে বলছে এটা? অধরা বলছে। হ্যাঁ অধরা, অধরাকে বলি। হ্যাঁ অধরা মনে করেন এরকম বললো। হ্যাঁ এই যে অধরা দেখেন, জ্যাঠা, জ্যাঠামি, এই শব্দটা জ্যাঠা অর্থ কি বলেন তো? এই যে যে জ্যাঠা লিখলাম, জ্যাঠা অর্থ কি বলেন? জ্যাঠা অর্থ কি বলেন? জ্যাঠা, জ্যাঠা অর্থ কি? তারপর এটা ব্যাখ্যা করব আপনাদের সাথে। হ্যাঁ জ্যাঠা। আর মি বা আমি, এটা অর্থ তো ভাব, এটা অর্থ ভাব। জ্যাঠা মানে কি বলেন? জ্যাঠা জেঠু বলেন। তো এই যে যাই হোক, তো জ্যাঠামি আমরা পরে বলছি, আমরা আর একটা শিখে ফেলি। হ্যাঁ আমরা আর একটা মনে করেন এরকম বললাম যে এরকম অন্ন, অন্ন শব্দটা আমরা শিখে ফেলি। অন্ন, অন্ন শব্দের অর্থ হচ্ছে খাবার। অন্ন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে, এটা অর্থ হচ্ছে খাবার। ঠিক আছে। আর এমনি অন্য শব্দের আমরা ব্যবহারিক যে অর্থটা জানি, আমরা ওই যে অন্নপূর্ণা দেবীর কথা পড়বো অন্নদা মঙ্গল কাব্যে। ঠিক আছে, ওখানে আমরা দেখবো যে দেবী দুর্গা, সে হচ্ছে অন্নের দেবী। অন্ন হচ্ছে অন্ন বলতে ভাত বুঝায়। অন্ন বলতে আমরা শুধু ভাত বুঝি, কিন্তু অন্ন মানে হচ্ছে খাবার। অন্ন মানে হচ্ছে কি? খাবার। যে কোনো সেটা খাবার হতে পারে, কিন্তু আমরা অন্নর ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে খাবার, সে যে কোনো খাবার হতে পারে, কিন্তু অন্ন মানে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ভাত। তাহলে ওর ভেতরের অর্থ হচ্ছে যে কোনো খাবার, আর বাইরের অর্থ হচ্ছে মানে আমরা যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে ভাত। ভেতরের অর্থ আর বাইরের অর্থ সেম টু সেম হচ্ছে না। এবং অন্য শব্দের কি হয় না? সমাসও হয় না। অন্য শব্দের সমাসও হয় না। তাহলে এটাকে কি বলবো আমরা? এটাকে আমরা রুরো বা রুরি শব্দ বলবো। দেখি জ্যাঠা নিয়ে কেউ লিখতে পেরেছে কিনা। হ্যাঁ জ্যাঠা হচ্ছে, দেখি কে কে লিখেছে। জ্যাঠা আচ্ছা যাই হোক, বৃষ্টি একটা পছন্দ করি না, মাঝে মাঝে এমনি আপনাদের অ্যাটেনশন পাওয়ার জন্য একটু ঝিমিয়ে পড়েন, তাই একটু বাইরের টপিকসে কথা বলি। আচ্ছা বর্ষা, আমার তো শুধু থাক, কাকে পছন্দ তা তো বলবো না। তাহসিন হাসান ধন্যবাদ। হ্যাঁ বড় চাচা, হ্যাঁ বড় চাচা। তাহসিন, তারপরে কে? হ্যাঁ বর্ষা বাবার বড় ভাই মানে চাচা। হ্যাঁ সুরাইয়া, রাইহান চৌধুরী, সাবরিনা, অধরা বাপের বড় ভাই। হ্যাঁ রকিবুল, মুসলিম। হ্যাঁ তো তার মানে আমরা জ্যাঠামি পড়লাম, যে জ্যাঠা হচ্ছে জ্যাঠা বা জ্যাঠার মতো কি জ্যাঠা, আর আমি মানে বললাম ভাব। তো জ্যাঠামি শব্দটার আমরা অর্থটা আপনারা এখন বের করেন। জ্যাঠা হচ্ছে বাপের বড় ভাই মানে চাচা। ঠিক আছে। আর ভাব, যে চাচার মতো ভাব নেই এরকম, তাকে আমরা জ্যাঠামি বলবো। ঠিক আছে। কিন্তু জ্যাঠামি শব্দটা বোঝায় যে একটু বোকামি করে কেউ, যখন তাকে বলবো এত জ্যাঠামি কইরো না। তো তো জ্যাঠামি শব্দটার আবার কিও হয় না, সমাস হয় না। ঠিক আছে, সমাস হয় না। ঠিক আছে, তাহলে জ্যাঠামি শব্দটা কি হয়ে যাবে? রুরো বা রুরি শব্দ। এরকম আপনারা কিছু শব্দের উদাহরণ দেন, এই দুটার আপনারা কিছু শব্দের উদাহরণ দেন। আপনারা বলতে পারেন যে অসুখ। হ্যাঁ আমরা নয়ও সমাস পড়বো, তখন অসুখ শব্দটা পাবো। অসুখ, সুখ মানে তো সুখ, আর অসুখ মানে যেখানে সুখ নাই। অসুখ মানে যেখানে সুখ নাই, তো সুখ না থাকলে কি অসুখ বলতে পারবো? মনে করেন একজনের গার্লফ্রেন্ড ওকে ছেড়ে চলে গেছে, বা বউ ওকে ছেড়ে চলে গেছে, তো সেটা কি অসুখ হলো? সেটা তো তাহলে সেটাকে তাহলে কি আমরা অসুখ বলবো? অসুখ অ মানে না, আর সুখ মানে তো সুখ। অ মানে না, আর সুখ মানে তো সুখ। ঠিক আছে। হ্যাঁ আফসানা ধন্যবাদ, নাদিয়া ধন্যবাদ, মুসলিমা ধন্যবাদ, ইশরাত ইতি ধন্যবাদ। তো দেখেন মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি, দেখেন অটা তো না বুঝায়, যেমন আমরা অশিক্ষিত বলি মানে যে শিক্ষিত নাই। হ্যাঁ তো এই অটা হচ্ছে না বুঝায়। ঠিক আছে। তো এই যে অনন্ত বলি যার অন্ত নেই, বা অসীম বলি যার সীমা নাই, তো অটা তো না বুঝায়, যেখানে সুখ নাই সেটা অসুখ। আসলে কি তাই? এটা হচ্ছে নয় সুখ, এটা নয়ও সমাস হবে। দেখেন এখানে হচ্ছে অসুখ, এটা মানে এটা একটা রোগ বুঝায়। এটা কি? অসুখ মানে রোগ বুঝায়। কিন্তু অসুখের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে সুখের অভাব। কারণ সবার মনে তো সুখ থাকতেও না। মনে করেন আমার এখন মনে আমি খুব স্যাড, তার মানে কি সেটা অসুখ? তার মানে সেটা অসুখ না। তো অসুখ শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে সুখের অভাব, কিন্তু আমরা ব্যবহার করি রোগ হিসেবে। আবার এই শব্দটা সমাস হয়, তাহলে এটা কি হয়ে গেল? এটা যোগরূঢ় শব্দ হয়ে গেল। হ্যাঁ এরকম আর কিছু শব্দ বলেন, আর এরকম আর কিছু আপনারা কিছু শব্দ বলেন। হ্যাঁ আমাদের এই আর আর আরো কিছু শব্দ বলেন এরকম, যে যে পারেন এরকম আরো কিছু শব্দ বলেন।
কেউ একজন শব্দ বলেন, সেই শব্দটা আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব। ঠিক আছে, আমাদের হাবিবুর রহমান একটা শব্দ করছে, হ্যাঁ, হরিণ। হাবিবুর রহমান শব্দটা করছে কি, হরিণ শব্দ করছে। দেখেন দেখেন, হরিণ শব্দটায় যে রি, এটা প্রকৃতি প্রত্যয় যুক্ত হয়, রি যোগ ইন, এই প্রত্যয়টা হবে ইন, হরিণ। হ্যাঁ, হরিণ, রি যোগ ইন, এটার বিভিন্ন ব্যাখ্যা দেওয়া যায়। কেউ কেউ বলে যে মন হরণ করে, কেউ কেউ বলে যার হৃদয় আছে। আপনার হৃদয় আছে না, আপনার হার্ট আছে না, তার মানে আপনি একটা হরিণ। আমারও হৃদয় আছে, তার মানে আমি একটা কি, হরিণ। কিন্তু হরিণ বলতে কি আমরা তা বুঝি? হরিণ বলতে আমরা তা বুঝি না। হরিণ বলতে আমরা একটা পশুকে বুঝি, যার হৃদয় থাকলেই তো হরিণ বলে দিই না। তা আপনার হৃদয় আছে, আমার হৃদয় আছে, সবার হৃদয় আছে, ঠিক আছে, তাহলে আমরা সবাই হরিণ। তো হরিণ বললে তো ওইটা হলো না। এরকম আরো কিছু শব্দ আছে। দেখেন, হরিণ মানে যার হৃদয় আছে সেই কিন্তু না, সেই কিন্তু তো দেখেন, আর হরিণ শব্দটা তো প্রকৃতি প্রত্যয় হলো। উৎপত্তিগত অর্থ হচ্ছে যার হৃদয় আছে বা যে হৃদয় হরণ করে, এরকমও ব্যাখ্যা করা যায়। কিন্তু উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ কি সেম হলো? সেম হলো না। তার মানে হতে পারে রুরো অথবা হতে পারে যোগ রুরো। কিন্তু এটা রুরো কেন হবে? কারণ হরিণ শব্দটা হচ্ছে কি বলেন, কারণ হরিণ শব্দটা হচ্ছে আপনার এর সমাস হয় না, প্রকৃতি প্রত্যয় হলো। তাহলে হরিণ শব্দটা কি, একটা রুরো শব্দ। একইভাবে আর একটা আছে, মনে করেন আমি বাঁশি বাজাই না, ওই যে বাঁশি বাজাই, দেখেন বাঁশি, বাঁশি শব্দটা দেখেন মনে পড়লো, বাঁশি। বাঁশি শব্দটা মানে হচ্ছে যেটা বাঁশের তৈরি, কি বাঁশি মানে যেটা বাঁশের তৈরি। তো বাঁশের তৈরি তো বিভিন্ন কিছু হতে পারে। এই যে আমার কাছে ঝাড়ু আছে একটা, এটা তো বাঁশের তৈরি না, যাই হোক। ঝাড়ুটা দেখতে পেলেন নাকি? আচ্ছা, যাই হোক। আচ্ছা, বাঁশের তৈরি তো কিছু আমি পাচ্ছি না আমার রুমে। তো বাঁশি, বাঁশি মানে বাঁশের তৈরি। বাঁশের কিছু হলেই কি বাঁশের তৈরি মানে বাঁশি হয় ভাই? বাঁশের তৈরি তো আসবাবপত্র হতে পারে। বাঁশের তৈরি কি হতে পারে বলেন? বাঁশের তৈরি এক ধরনের কিন্তু আমাদের এলাকায় পাওয়া যায়। এই যে কাপ আছে, চা পানি খাই, বা চা খাই, ঠিক আছে, এরকম এই মানে একটু শৌখিন হিসেবে আর কি। ঠিক আছে, আপনি তো আহ সবকিছুকেই তো বাঁশি বলবেন না বাঁশের তৈরি হলেই, ঠিক আছে, বাঁশের তৈরি হলেই সেটা বাঁশি না। তো বাঁশি এক ধরনের বাদ্যযন্ত্র। এর এর প্রকৃতি প্রত্যয়জাত অর্থটা হলো কি, বাঁশের তৈরি। কিন্তু এর ব্যবহারিক অর্থ হলো এক ধরনের বাদ্যযন্ত্র। প্রকৃতি প্রত্যয়জাত অর্থ এবং ব্যবহারিক অর্থ সেম টু সেম হলো না, ভিন্ন হলো। তার মানে এটা একটা রূঢ় বা রুরি শব্দ, ভিন্নার্থক যেহেতু। সেম ভাবে এরকম আরেকটা আছে, দেখেন হস্তি, এটাও পরীক্ষাতে আসে, হস্তি। হস্তি মানে কি বলেন? হস্তি মানে কি, হাতি। হস্তি মানে আমরা জানি হাতি, কিন্তু হস্তি মানে যার হাত আছে তাকে কি আমরা হস্তি বলি? হস্তি, হস্তি শব্দটা হচ্ছে হস্তযোগ ইন, মানে যার হাত আছে। আমার হাত আছে, তার মানে আপনি, আমি কি একটা হস্তি? আর আর একটা মনে করেন আমাদের আর কার কার হাত আছে, এই যে তাহসিনের হাত আছে, সুরাইয়া আক্তার জেরিনের হাত আছে, রাইহান চৌধুরীর হাত আছে, ঠিক আছে, হ্যাঁ, তারপরে সাবরিনার হাত আছে। আহ, কি বলছে, সুরাই আক্তার বলছে হ্যাঁ দেখে ফেলেছি, দেখার জন্যই তো বলেছি, ঠিক আছে, দেখার জন্যই তো দেখিয়েছি, হ্যাঁ। তাহলে হাত থাকলেই তো আমরা কি বলবো না, তাকে হস্তি বলবো না। হস্তি বলতে আমরা বুঝি এক ধরনের কি পশু, ঐরাবত, হ্যাঁ, তাকে বুঝি। তাহলে আর এই হস্তি শব্দের তো কি হয় না, প্রকৃতি প্রত্যয় হয়, এটা তো সমাস হয় না। তাহলে এটা কি হবে বলেন? এটা হবে আমাদের রুরো বা রুরি শব্দ, ঠিক আছে, রুরো বা রুরি শব্দ। এরকম আরো কিছু রুরো বা রুরি শব্দ আমরা একটু বলি। এই যে পাঞ্জাবি বলেছে আমাদের এক বন্ধু, হ্যাঁ, বাসি তো ব্যাখ্যা করেছি, বাসি ব্যাখ্যা করেছি, হ্যাঁ। বাসি এখানে কি, বাসি শব্দটা এখানে বলছে কে, জেরিন বলছে, হ্যাঁ জেরিন, জেরিন বলছে বাসি, বাসি বলছে। আর একটা কি, বাসি তো আমরা ব্যাখ্যা করেছি, আর একটা পাঞ্জাবি বলছে, হ্যাঁ। তো পাঞ্জাবি শব্দটা এরকম হয় যে পাঞ্জাবি, হ্যাঁ, যে মনে বড় জালারে পাঞ্জাবিওয়ালা। তো এই যে পাঞ্জাব, পাঞ্জাব আর এই যে ইন, ঠিক আছে, মানে পাঞ্জাবের যে বাসিন্দা তাকে। তো পাঞ্জাবি বলতে কি আমরা পাঞ্জাবের বাসিন্দাকে বুঝি? পাঞ্জাবি বলতে তো আমরা একটা পোশাককে বুঝি, যেটা আমি আপনি পরি। তো পাঞ্জাবি শব্দটা কি হলো বলেন? পাঞ্জাবি শব্দটা আমাদের কি হলো বলেন? মানে পাঞ্জাবি শব্দটা তাহলে আপনারাই বলেন, পাঞ্জাবি শব্দের কি কোনোদিন সমাস শিখেছেন, যে পাঞ্জাবির ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো? জিন্দেগিতে দেখেছেন? দেখেননি। তো পাঞ্জাবি একটা রুরো বা রুরি শব্দ হয়ে যাবে, ঠিক আছে। ব্যাপারটা ঠিক আছে কি ঠিক নাই? নীল আকাশ, কি বলছে কে যেন, রাইহান চৌধুরী বলছে নীল আকাশ। রাইহান চৌধুরী, নীল আকাশকে তো নীলও বুঝায় আবার আকাশও বুঝাচ্ছে। নীল আকাশ বলতে তো আপনি নীলকেও বুঝছেন, আকাশকেও বুঝছেন। তাহলে উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ সেম টু সেম। সেম টু সেম হলে সেটাকে কি বলবেন? সেম টু সেম হলে সেটাকে আপনারা বলবেন কি, আমরা প্রথমে যেটা পড়ছি যৌগিক শব্দ, রুরো বা রুরির মধ্যে তো যেতে হলে তাকে ভিন্ন হতে হবে। হ্যাঁ, এই যে আমাদের লাবণ্য লিপি বলছে মহাযাত্রা, এই শব্দটা আমি করাইনি, লিপিকে ধন্যবাদ, লিপি লিখে ফেলেছে, তার জন্য আমরা এই শব্দটা পেলাম, যে মহাযাত্রা, হ্যাঁ, বা মহা সমারোহে যাত্রা, এরকম মহাযাত্রা। মহাযাত্রা এটা এটা সমাস করা যায় যে মহা সমারোহে যাত্রা। মহাযাত্রা হচ্ছে আপনি মহা সমারোহ করে আপনি
কোনো একটা পূজায় যেতে পারেন, কোনো একটা অনুষ্ঠানে যেতে পারেন, বিয়েতে যেতে পারেন, ঠিক আছে। বিভিন্ন কিছু জায়গায় আপনি মহা সমারোহ করে, মহা আড়ম্বর করে, ঢাক ঢোল পিটিয়ে আপনি যেতে পারেন, ঠিক আছে। কিন্তু মহাযাত্রা বুঝায়, এটা দিয়ে মৃত্যু বুঝায়। প্রয়াণ, মৃত্যু বুঝায়। তাহলে এটা ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ ভিন্ন হলো। তাহলে হতে পারে রূঢ় বা হতে পারে কি যোগরূঢ়। কিন্তু যোগরূঢ় কেন হলো? কারণ এই শব্দটা সমাস হয়, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এরকম। হ্যাঁ, পাঞ্জাবি রুরি শব্দ, হ্যাঁ ধন্যবাদ। পাঞ্জাবি রুরো বা রুরি শব্দ কেন? যেটা রুরো সেটাই রুরি। কেন বর্ষা? কারণ এই পাঞ্জাবি শব্দটার উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ ভিন্ন, এবং সেটা কি, সেটা হচ্ছে আমাদের সমাস হয় না, এজন্যই। ঠিক আছে, পারবো? পারবো কি পারবো না বলেন? কুইজ দিব এখন? কুইজ দিব কি দিব না বলেন? আমি একটু উদাহরণ দিই, দেখি আপনাদের জানা আছে কিনা। শ্বশুর, এটা 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 কি হবে বলেন? কোন শব্দ হবে? শ্বশুর বলবেন একটা, আর একটা 2 নাম্বারটা বলবেন বেতার। দুইটা দুই রকম হবে, একটা এটা হতে পারে, একটা এটা হতে পারে, একটা এই তো দুই, একই উত্তর হবে না দুইটা। বলেন শ্বশুর, শ্বশুর বলেন বলেন বলেন। শ্বশুর আর এটা, এই শব্দটা আগে বলেন। তাবাসসুম বলছে পারবো। হ্যাঁ, সরোজ শব্দটা আসে, জেরিন, সরোজ শব্দটা পরীক্ষাতে আসে। আমাদের জেরিন লিখেছে সরোজ। সরোজ হচ্ছে কি? সরোজ, সরোজ হচ্ছে এটাতে যাবে, সরোজ। সরোজ মানে সরোবরে জন্মে যে, কিন্তু সরোবরে জন্মে, এটা এটা আসলে পদ্মকে বোঝায়। হ্যাঁ, পদ্মকে বোঝায় সরোজ দিয়ে। সরোজের আপনারা সমাস করবেন তখন পাবেন। বর্ষা, হ্যাঁ পারবো। তাবাসসুম বলছে পারবো। এই দুটার উদাহরণটা বলি একটু। উপরে যে দুটা উদাহরণ লিখেছি সেই দুইটা বলি। মহাযাত্রা মানে মৃত্যু। হ্যাঁ, আফসানা হক সবার আগে উত্তর দিয়েছে, ধন্যবাদ আফসানাকে। আর তারপরে আমাদের কে উত্তর দিয়েছে? রাইহান উত্তর দিয়েছে, জোবাইদা মিষ্টি উত্তর দিয়েছে। হ্যাঁ, না দুইটাই রুরো না রাজা, আমি তো বলেছি ভিন্ন ভিন্ন হবে। হ্যাঁ, সাবরিনা ধন্যবাদ। তারপরে তাবাসসুমকে ধন্যবাদ। দেখেন শ্বশুর, শ্বশুর মানে সুরসুর করে একবার খুব দ্রুত খেয়ে ফেলে, যে সুরসুর করে বা দ্রুত দ্রুত যে খেয়ে ফেলে। শ্বশুর শব্দটার কি হয় না? সমাস হয় না। শ্বশুর শব্দটার সমাস হয় না, এবং এটার উৎপত্তিগত, শ্বশুর বলতে তো বুঝতে বুঝতে পারছেন, ফাদার ইন ল, ঠিক আছে। এবং এটা সমাস হলো না, তাহলে শ্বশুর শব্দটা কি হয়ে যাবে? রূঢ় শব্দ। আর বেতার, যার তার নাই, তাই না, নেই তার যার, এটার সমাস হয়। তাহলে বেতার হয়ে যাবে কি শব্দ বলেন? বেতার হয়ে যাবে আমাদের সমাসবদ্ধ শব্দ। আমরা 3 নাম্বার প্রশ্ন বললাম তুরঙ্গম। তুরঙ্গমটা একটু বলেন। তুরঙ্গম, হ্যাঁ, তুরঙ্গম মানে হচ্ছে, তুরঙ্গম মানে বোঝায় ঘোড়াকে। তুরঙ্গম মানে বোঝায় কাকে? ঘোড়াকে। আর তুরঙ্গম শব্দটার ব্যবহারিক অর্থ হচ্ছে, মানে ব্যবহারিক অর্থ হচ্ছে ঘোড়া, ঘোড়া সমার্থক শব্দ। কিন্তু এটা হচ্ছে যা তাড়াতাড়ি বা দ্রুত যায়, যা দ্রুত যায়, যা দ্রুত যায় তাই তুরঙ্গম। তুরঙ্গে যা চলে যায়, দ্রুত যে চলে যায়, সে হচ্ছে তুরঙ্গম। বলেন তুরঙ্গম শব্দটা বলেন। হ্যাঁ, বেতার সমাসবদ্ধ হাবিবুর, হ্যাঁ বেতার সমাসবদ্ধ। 3 নাম্বারটা, হ্যাঁ 3 নাম্বারটা যোগরুরো। হ্যাঁ, যারা যারা উত্তর করছে, কে বর্ষা উত্তর করছে, সাইমা লুবাবা উত্তর করছে, তাবাসসুম উত্তর করছে। হ্যাঁ, তুরঙ্গম হচ্ছে, তুরঙ্গের হচ্ছে কি হয়? তুরঙ্গ হচ্ছে, তুরঙ্গ আপনারা কি লিখেছেন? হ্যাঁ, তুরঙ্গ যোগরুরো লিখেছে, যোগরুরোই হবে। তুরঙ্গম হচ্ছে যোগরুরো কেন হবে? কারণ তুরঙ্গমের সমাস করতে পারবো আমরা। তাহলে এখানে এখন আপনারা বলবেন সমাস করতে পারবো, সেটা কিভাবে বুঝবো? এটা মুখস্থ রাখতে হবে, আর এই শব্দগুলো কিছু মুখস্থ করতে হবে, আর পাশাপাশি আপনাকে কি, পাশাপাশি আপনাকে সমাসও করতে হবে, ঠিক আছে। আমি আর একটা দিলাম, সন্দেশ, লাস্ট ওয়ান, সন্দেশ, এটা একটু বলেন। সন্দেশ শব্দটা বলেন। সন্দেশ কত নাম্বার দিব? 5 নাম্বার। 5 নাম্বার কি হবে বলেন? সন্দেশ 5 নাম্বার বলেন। 5-এ কি হবে? সন্দেশে কি হবে বলেন? সন্দেশ, সন্দেশ কি হবে? হ্যাঁ, 3 নাম্বারের উত্তর দিচ্ছে অনেকে। 3 নাম্বারের কে কে উত্তর দিচ্ছে? 3 নাম্বারে বর্ষা উত্তর দিচ্ছে, জেরিন উত্তর দিচ্ছে, আফসানা হক উত্তর দিচ্ছে, ফাতেমা উত্তর দিচ্ছে। এবার 5-এ চলে আসি, 5-এ, 5-এ, ডাইরেক্ট 5-এ। হ্যাঁ, লিপি 5 নাম্বারে চলে আসি, 5 নাম্বারে চলে আসে। 5 নাম্বারের উত্তর দিয়ে দিয়েছে সবার আগে জেরিন। জেরিনকে ধন্যবাদ। হ্যাঁ, জেরিনকে ধন্যবাদ। হ্যাঁ, সন্দেশ হচ্ছে আমরা কি বুঝি? সন্দেশ হচ্ছে সম প্লাস দেশ,
সম প্লাস দেশ, হ্যাঁ মানে দেশের খবর, দেশের কি খবর, খবর, কিন্তু আমরা কি সন্দেশ বলতে খবর বুঝি? সন্দেশ বলতে আমরা কি খবর বুঝি না, সন্দেশ বলতে আমরা মিষ্টান্ন বুঝি। আর এই সন্দেশ শব্দের কি হয় না, সমাস হয় না। তাহলে সন্দেশ শব্দটাতে কি চলে যাবে, আমাদের কেউ উত্তর দিয়েছিল যেন সবার আগে ভুলে গেলাম, তাহলে সন্দেশ শব্দটা আমাদের রুরো বা রুরি হয়ে যাবে। ঠিক আছে, এই তো পারবো এগুলো, এই কয়েকটা উদাহরণ মনে রাখলেই হবে। আরো আপনারা শীট পাবেন, শীট পড়বেন, বই পড়বেন, বিগত প্রশ্ন সলভ করবেন। ওকে, তাহলে আপনাদের প্রিপারেশন 100-এ 100 হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, সুরাইয়া, হাবিবুর রহমান, নাদিয়া, সাবরিনা, আফসানা, রাইহান, অধরা, ইমরান, তাহসিন, মুসলিমা, তাবাসসুম, মেঘবালিকা, মনসুরা। হ্যাঁ হ্যাঁ, যেটা রুরো সেটাই রুরি। হুম, আচ্ছা। হ্যাঁ 5, আব্দুর রহিম, লাবণ্য, লিপি, মিষ্টি। হ্যাঁ সুরাইয়া, খুবই ভালো। হ্যাঁ, এগুলো আমরা পারবো। যাই হোক, এরকম আরো উদাহরণ আপনাদের কাছেও জানা আছে, আপনাদেরও জানা আছে। হ্যাঁ, আপনাদের কাছে আরো কোনো ডাউট থাকলে সেটা একটু আপনারা কমেন্ট করে জানাবেন বা আপনারা ইনবক্স করবেন, তাহলেই ভালো হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, ভালো রাখবেন। দেখা হবে আমাদের আবার কবে, হুটহাট করে আবার চলে আসবো আমাদের আবার বুধবার। আর এভাবে ক্লাস নিলে ক্লাসের রেস্ট থাকে না, বুঝছেন? আমি একটা ক্লাস নেবো, আবার 1 সপ্তাহ পর একটা ক্লাস। দেখেন আমি বাংলাতে হিসাব করে দেখলাম কয়জন আছে, আমি একটু বলে দিই। হ্যাঁ, বাংলায় যে এখনো 40 জন মতো আছে দেখছে। হ্যাঁ, তো বাংলাতে মনে করেন আমাদের ক্লাস হবে প্রায় 33-34টা ক্লাস হবে। তারপরে তো বোনাস ক্লাস পাবেন, যেটা আমি এই এই অধ্যায়গুলো পড়িয়ে দিলাম, কিন্তু এগুলো তো প্রশ্ন সলভ করায় না। প্রশ্ন সলভ করাবো, তখন কিছু বোনাস ক্লাস পাবেন, এবং তখন দেখা যাবে যে ক্লাস 40টা হয়ে যাচ্ছে। এখন আমি যদি সপ্তাহে আপনাদের কথা শুনে, যদি সপ্তাহে আমি একটা করে ক্লাস নিই, তাহলে বছরে হয় কয়টা সপ্তাহ বুঝেন? হিসাব করে দেখেন, আমার প্রায় 1 বছর লেগে যাবে। আর 1 বছর হলে আপনাদের পরীক্ষা কি থেমে থাকবে, নাকি আপনাদের প্রিপারেশন থেমে থাকবে? আপনারা হচ্ছেন মাথায় গোবর নিয়ে ঘুরলে হবে না তো। ঠিক আছে, বেশি ক্লাস যেহেতু হয়ে যাবে, তাই আমাদের কি করতে হবে, একটু সিজুয়াল বিপর্যয় হবে, মেনে নিতে হবে। যেদিন ক্লাস নাই সেদিনও ক্লাস হবে। এখন আমি তো আপনাদের রুটিন দিয়েছি মনে হয় একটা, দেখবেন ওখানে ভালোভাবে, মানে প্রায় 33টা মতো আমার ক্লাস লাগে। আমি সিলেবাস দেখেই তো আপনাদের প্রাইমারিতে কি কি সিলেবাস আসে, কি কি আসে না না আসে না, তা দেখে তো আপনাদের সামনে দাঁড়ায়নি। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে কি, ওগুলো পড়াতে গেলে আপনার মানে ক্লাসের সংখ্যা বাড়বে। ক্লাসের সংখ্যা যেহেতু বাড়বে এবং শিডিউলও বিপর্যয় হবে, যেদিন ক্লাস নাই সেদিনও ক্লাস। আর আপনারা যদি ওভাবে চান যে হ্যাঁ আপনি বছর জুড়ে আমার ক্লাস কোর্স শেষ করেন, তো ওকে, ওয়েলকাম। সবাই যদি তা বলেন তাহলে তাই হবে। ঠিক আছে, কথা শুনতে ভালো লাগুক আর খারাপ লাগুক তা তো না, যা মুখে আসে তাই, কারণ আমি হচ্ছে একটা যৌগিক শব্দ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো রাখবেন। শুভরাত্র, আল্লাহ হাফেজ।